আচ্ছা, তো আমরা আজকে আমাদের কততম ক্লাস? 24তম ক্লাসের আলোচনা শুরু করছি লারাভেল ব্যাচ 8 এ। তো আজকে আমরা গতদিন আমরা কার্টে ডাটা দেওয়া এবং ডাটা ভিউ করা শিখেছিলাম। আজকে আমরা কার্টের ডাটা আপডেট, ডিলেট, টোটাল ক্যালকুলেশন, ভ্যাট ক্যালকুলেশন এইগুলো দেখব, রাইট? আমরা ট্যাক্সকে জিরো করে দিয়েছিলাম, রাইট? ট্যাক্সকে আমরা জিরো করে দিয়েছিলাম। তো দেন আমরা চেক আউট প্রসেসে যাব এবং বেসিক্যালি চেক আউট প্রসেসে যাওয়ার আগে একটু অ্যাজাক্স নিয়ে আলোচনা করব। রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ক্লাস কোর্সের একটা একটা পার্ট আছে অ্যাজাক্স। সো অ্যাজাক্স করার জন্য আমি বেসিক্যালি কোনো লাইব্রেরির হেল্প নিব না। একটা বিষয় একটু মনে করিয়ে দেই বা বলে দেই, প্রোডাক্ট নিজের বা ইনহাউস প্রোডাক্ট কোম্পানির অবশ্যই, বা আপনি কাস্টমার প্রজেক্টই করেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে স্কোপ রাখা, প্রজেক্ট যেন লাইট ওয়েট থাকে, হ্যাঁ, প্রজেক্ট যেন ফাস্টার হয়। শুধু টাকার জন্য কাজ করলে কম সময়ে হয়ে যাবে এ ধরনের কাজ করলে কিন্তু আলটিমেটলি নিজেকে স্যাটিসফাইড করা অনেকাংশে কঠিন হয়ে যায়, রাইট? পরবর্তীতে তো কোনো একটা প্রজেক্ট যদি ভালো চলে, নাম করে, তখন কিন্তু আপনারই না, কারণ ওই প্রজেক্টের ডেভেলপার আপনি। বাট আপনি যদি ওই প্রজেক্টটা পরবর্তীতে বা ফিউচারে ভালো করতে না পারার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে রাখেন, তাহলে আপনার জন্যই হয়তো সে বেশি দূর আগাতে পারবে না, রাইট? এটা কিন্তু আমাদের বিলিভ করতে হবে অ্যাজ এ ডেভেলপার। আমি যদি এটাকে ঠিকঠাক অবস্থায় রেখে কাজ চালাই, পরবর্তীতে যদি এক্সটেন্ডও হয়, স্কোপ রেডি হবে। আমরা অনেক দেখেছি যে প্রজেক্টে নাম্বার অফ পিপল কাজ করছে, নাম্বার অফ রিসোর্স অ্যাড করছে, যেটা প্রয়োজনে অপ্রয়োজনে একজন আরেকজনের কন্টেন্ট, রিসোর্স, কোড ফেলছে না, এবং আস্তে আস্তে এটা একটা গার্বেজ তৈরি হচ্ছে। আর গার্বেজ বেশি দিন টিকে রাখা যায় না, বাসায় রাখলে এটা পচে যায়, গন্ধ হয়ে যায়, ফেলে দিতে হয়, রাইট? বিষয় ওই দিকে ঝুঁকে যায়। সো সাজেশন হচ্ছে যে আপনি লাইব্রেরি ইউজ করেন, বাট লিমিট রাখেন। আপনি লাইব্রেরি ইউজ করেন, বাট লিমিটের মধ্যে থেকে করেন, যেন আপনার অ্যাপ্লিকেশন ওই লাইব্রেরির জন্য চলাটা বার্ডেন মনে না করে, রাইট? কিছু কিছু জায়গাতে আমরা ছোট্ট একটা প্রজেক্টের একটা ছোট্ট জায়গাতে অ্যাজাক্স বা ছোট একটা জায়গাতে ভ্যালিডেশন দিব যে কোয়েরি, আর পুরো যে কোয়েরি লাইব্রেরি হাজারো প্লাগইন জুড়ে দিয়ে বসে। লোডিং টাইম প্রত্যেকটা পেজের জন্য একটা হেডারে লোড করে দিয়েছি, প্রতি পেজেই লোড, রাইট? এ ধরনের বহু কাজ, বহু প্রজেক্ট কিন্তু দেখা যায়। দরকার কি, রাইট? আমরা যখন শিখছি, শেখাটা লাইব্রেরি তো আমাকে হেল্প করে, ঠিক আছে। যেমন আমার সাজেশন থাকে যে আপনি যদি পিএইচপি শিখেন, আগে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড শিখেন, একটা প্রজেক্ট করেন, দেন ফ্রেমওয়ার্কে আসেন, রাইট? বাট ফ্রেমওয়ার্ক আমরা করাই এই কারণেই যে মার্কেট ডিমান্ড আছে, বিজনেসের খাতিরে, নাথিং এলস, রাইট? যে বিজনেসে যে স্টুডেন্ট মনে করে যে আমি প্রজেক্ট বানানো শিখবো, আমি জব পাবো, বাট আলটিমেটলি সে পিএইচপির মূল ফ্লেভারটা কিন্তু পাচ্ছে না। অবজেক্ট ওরিয়েন্টেড করলে সে কিছুটা পায়, তারপরে যদি সে একদম ম্যানুয়াল ধরে পড়াশোনা করে, জেন্ডের কোর্স করে, তখন সেক্ষেত্রে হয়তো তার আরো বেশি বেনিফিট তৈরি হয়, রাইট? হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো যা বলছিলাম যে লাইব্রেরি ওরিয়েন্টেড যে জায়গাগুলো, এটাই স্কিপ করেন, পিওর জাভাস্ক্রিপ্ট সেখানে ইউজ করেন। অ্যাজাক্স আপনি পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করে অ্যাজাক্স ইনিশিয়েট করতে পারেন, হয়তো একটু কোড বেশি লিখতে হবে। আপনি যখন যে কুইরিতে যাবেন, যে কুইরি অ্যাড করে ফাংশন কল করে দিলে হয়ে গেল, প্যারামিটার পাস করে দিলেন, হয়ে গেল, রাইট? বাট ওই যে অতটুকু অ্যাজাক্স এর জন্য আপনি পুরো লাইব্রেরি লোড দিলেন বা ইউজ করলেন, যেখানে হয়তো হাজার লাইনের কোড আছে, দরকার নেই, ঠিক না? ওকে, সো এদিকে খেয়াল রাখবেন। আমরা যখন দেখি যে এই ক্যারোসল, ওই ক্যারোসল, এই স্লাইডার, সেই স্লাইডার, এর জন্য আরেকটা প্লাগইন, ওর জন্য আরেকটা প্লাগইন, উপরে স্লাইডারের জন্য একটা প্লাগইন, নিচে স্লাইডারের জন্য একটা প্লাগইন, উপরে স্ক্রল করবে আবার আরেকটা প্লাগইন, সো চলবে কি করে প্রজেক্টটা, রাইট? যদি ওখানে আপনি লাগান, বাট যতটুকু দরকার ততটুকু লাগান,
যদি আপনি জানেন যে না এর জন্য এতটুকু কোড ঠিক ফাইন, আপনি লাইব্রেরি পুরোটা ফেলে দিয়ে অতটুকু ইউজ করেন, কাস্টম করেন। পুরোটা নিয়েছি, প্রতিবার নিয়ে আসি, হ্যাঁ সব পেজেই নিয়ে আসি, সো অনেক ধরনের পেইন দেখা যায়। বাই দ্য ওয়ে আমি অ্যাজাক্স এর ক্লাসটাতে কিছুটা আলোচনা করব। তো আমি কার্ট গত দিনে আমরা শেষমেশ কার্টে যুক্ত করতে পারছিলাম প্রোডাক্টটাকে, এবং ডিসপ্লে পর্যন্ত এসেছিলাম, বাট বিশেষ তেমন কিছু পরবর্তীতে করা হয়নি। তো আমি একটু কোডিং আলোচনাতে যাই। রিসোর্স ভিউজ, এটা ডেফিনেটলি ফ্রন্ট এন্ড, এটা কার্ড ব্লেড মনে হয় আমরা করেছিলাম, রাইট? কার্ড ব্লেড। সো কার্ড ব্লেডে কার্টে অ্যাড করা, আমরা কার্টের অ্যাড করা কনসেপ্ট তো সবার কাছে ক্লিয়ার, তাই না? ভেন্ডরটা ইনস্টল করার পর যে কনফিগারেশন আমরা দিয়েছিলাম, কনফিগারেশন দেওয়ার পর আমি বলেছিলাম যে অ্যাড টু কার্টে রিকোয়েস্ট থেকে আমরা আইডি এবং কোয়ান্টিটি নিচ্ছি এই ফর্ম থেকে। মনে করেন আমি যদি আরেকটা প্রোডাক্ট নিই, এই প্রোডাক্টটাকে, এই যে এখানে যখন আমি কোয়ান্টিটি দিচ্ছি, এই কোয়ান্টিটি নিচ্ছি এখান থেকে, আর এই ফর্মের পেছনে আইডিটা আছে। অ্যাড টু কার্ট যখন বলছি ফর্ম সাবমিট হচ্ছে, আমি অ্যাড টু কার্ট ফাংশনে আসছি, রিকোয়েস্ট থেকে দুইটা ইনফরমেশন নিচ্ছি, প্রোডাক্ট আইডি ধরে প্রোডাক্টের ওই পার্টিকুলার প্রোডাক্টের ইনফরমেশনটা নিচ্ছি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, কোয়ান্টিটি, আর ইমেজটা আমরা অপশনের 2D আকারে দিচ্ছি। আপনারা যদি কার্টে আইডি, নেম, প্রাইস আর কোয়ান্টিটি এর বাইরে আদার্স ইনফরমেশন রাখতে চান, অবশ্যই অপশন ইন্ডেক্সটা ইউজ করে তার সাব ইন্ডেক্স আকারে ওই ভ্যালুগুলো পুট করবেন। আর এই চারটা জিনিস এখানে ফিক্সড। বোঝাতে পেরেছে? সুবিধা হচ্ছে যে অপশনটা এমন যে আমি যদি প্রোডাক্টের কার্টের মধ্যে প্রোডাক্টের ওয়েট দেখাতে চাই, সাইজ দেখাতে চাই, কালার দেখাতে চাই, অনেক ভ্যালু, আমি আমার ইচ্ছে মতো অনেক ভ্যালু শো করাতে পারি। তো একটা যখন লাইব্রেরি কেউ তৈরি করছে, আমি জানি যে কার্টের জন্য মোস্ট রিকোয়ার্ড ভ্যালু কোনটা, আইডি, নেম, প্রাইস আর কোয়ান্টিটি। এর বাইরে বাকি যেগুলো আছে সেগুলো আপনি আপনার ইচ্ছে মতো দেখাবেন। সো ইচ্ছে মতো দেখানোর জন্য এই অপশন সাব ইন্ডেক্স রাইট? তো আপনি ইচ্ছে মতো ইন্ডেক্স দেন, বাট ওই ইন্ডেক্সটা অপশনের সাব ইন্ডেক্সে চলে যাবে। এগুলো এই চারটা ফিক্স, আর এই বাকি অপশনের এগেইনস্টে যত সাব ইন্ডেক্স আছে সব আলাদা আলাদা করে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, আমি যদি মনে করেন যে চাল বিক্রি করি, হ্যাঁ সেটা কেজি হিসেবে বিক্রি হবে, বা যেমন 10 কেজি উপরে নিলে মনে করেন কিছু ছাড় পেলো, এরকম একটা কন্ডিশন থাকবে। অথবা আমি গেঞ্জি বিক্রি করলাম, গেঞ্জিটা বিভিন্ন ধরনের এম সাইজ আছে, সেক্ষেত্রে আমার সিঙ্গেল ডিটেইলস এর মধ্যে যারা অপশনটা কি রকম হবে, যে ডিটেইলস এর মধ্যে আমি যখন আপনি যখন যেটাতে প্রেস করে আসছেন, ওই প্রেস করে আসার সময় ডিজাইন অনেক অনেক স্মার্ট টেমপ্লেটিং ডিজাইন থাকে। এই টেমপ্লেটটাতে ঠিক তেমনটা নেই। তারপরেও বলছি যে ওই পার্টিকুলার প্রোডাক্ট গুলোতে যেটা দেখা যায় যে লাইক এর যদি অপশন কয়েক রকমের হতে পারে, কিন্তু এই পার্টিকুলার ল্যাপটপটার অপশন হতে পারে হচ্ছে সাইজে 14 আর 16, হ্যাঁ 14 আর 16 কালার থাকতে পারে। সো এখানে ড্রপ ডাউন থাকে, অপশনে ড্রপ ডাউন থাকে, সেই অনুযায়ী তার প্রাইস চেঞ্জ অন চেঞ্জ। যখনই আপনি ধরেন ওভারঅল একটা দেখে আসলেন, আপনি দেখে আসলেন যে কে সিরিজের একটা K555, আসুসের K555L, আপনি দেখলেন যে না ঠিক আছে 8GB RAM বা আদার্স ইনফরমেশন এগুলো সব, বাট আপনি চাচ্ছেন যে কালারটা একটু চেঞ্জ করি। কালার চেঞ্জ করলে নরমালি দামের কোনো হেরফের হয় না, হয়তো সাইজ চেঞ্জ করলে কালারের প্রাইসের একটু হেরফের হয়, বাট ওটা কিন্তু কোথায়, ওই যখনই অপশন আপনি দিচ্ছেন
তখন আবার একটা অপশন টেবিল মেইনটেইন করতে হচ্ছে আপনাকে। বুঝতে পেরেছি? ডেটাবেসে একটা অপশন টেবিল মেইনটেইন করতে হয়, যেই প্রোডাক্টের কি কি অপশন থাকতে পারে। অপশন আগে অপশন অ্যাড করতে হয়। কি কি অপশন? লাইক সাইজে অপশন, কালারে অপশন, ওয়েটে অপশন। এটা হচ্ছে স্পেসিফিক টাইপ, অপশনের টাইপ। তারপরে ওই অপশন দিলে কি তার চেঞ্জ আসবে সেটাও ডেটাবেস স্টোরেজে থাকতে হয়। এটা আবার ডেটাবেসের একটা পার্টিকুলার ডিজাইন, রাইট? ওই পার্টটা নিয়ে কাজ করার আছে অনেক, আপনি কাজ করতে পারেন। এটা বেসিক্যালি পাবেন আপনি মেজেন্টো যান অথবা ওপেন কার্ট ইউজ করেন, ওই জায়গাগুলোতে সুন্দর করে আছে। স্যার এখন একটা বিষয় হচ্ছে ফ্রন্ট-এন্ডে যেমন আমরা যখন সাইজ থাকে তখন তার কালার বা সাইজ থাকলো কালারও থাকলো, আবার অনেক সময় আমার কালারের যখন জাস্ট সাইজটা রাখলাম, সেক্ষেত্রে ডিজাইনটা কিভাবে হবে ডেটাবেসে? না ফ্রন্ট-এন্ড ডিজাইনটা কি হবে? ফন্ট অপশন যেমন চেক বক্স বললেন না, এই চেক বক্সের অপশনটা কেমন? চেক বক্স না, ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউনে মনে করেন ড্রপ ডাউনে এরকম আছে, ফর এক্সাম্পল এরকম আছে, হ্যাঁ ধরেন এখানে প্রথমে অপশনে ড্রপ ডাউন লিস্টে সাইজ আসে, সাইজ সিলেক্ট করলেন, তারপরে সাইজের পাশে ড্রপ ডাউন থেকে আপনি 14 ইঞ্চি 16 ইঞ্চি সিলেক্ট করলেন। যখন সাইজ সিলেক্ট করলেন এটা অটোমেটিক 14 ইঞ্চি 16 ইঞ্চি চলে আসলো। আবার যখন আপনি কালার সিলেক্ট করলেন তখন হচ্ছে রেড, ব্লু, গ্রিন যেটা ডেটাবেসে রাখা আছে সেগুলো চলে আসলো। এখানে অ্যাজাক্স ইউজ হয় বা জেসন ইউজ হয়। আবার যদি আপনি ওয়েট ইউজ করেন বা সাইজ সিলেক্ট করেন তখন সাইজ বলবে যে বা ওয়েট বলবে যে 2 কেজি 3 কেজি এরকম। যেটা বুঝতে পারছেন যে সম্পর্কিত একটার সাথে আরেকটা এইখানেই আপনি একটা ড্রপ ডাউন সিলেক্ট করলেন কালার, তার পাশে আরেকটা ড্রপ ডাউনে চলে আসলো রেড, গ্রিন, ব্লু। এই ল্যাপটপে 3টা কালার আছে। আপনি যখন কালার সিলেক্ট করলেন এবং রেড সিলেক্ট করলেন তখন তার প্রাইসটা দেখাবে। যেটা বুঝতে পেরেছেন? সো এরকম ডিজাইনে বহু টেমপ্লেট পাবেন, অনেক স্মার্ট টেমপ্লেট আছে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসে প্রাইসটা, হ্যাঁ যখনই চেঞ্জ আসবে অন চেঞ্জে আপনি ডেটাবেস থেকে নিয়ে আপনি ওখানে কি করবেন, এই অপশনটা বাড়লে তার মূল প্রাইসের সাথে এত যোগ হবে, এই অপশনটা দিলে তার মূল প্রাইসের চাইতে এত কমবে। এটা লজিক্যালি ডেটাবেসে স্টোর করা থাকে। যখন আপনি ভ্যালু স্টোর করছেন তখন ওভাবে দেয়া হয়। বুঝতে পেরেছেন? কোন সময় যে ল্যাপটপের ক্ষেত্রে অপশন হচ্ছে তার হচ্ছে ইন্টারনাল ডিভাইস গুলোর ক্ষেত্রে তার র্যাম 4 GB 8 GB, হার্ড ড্রাইভ 1 টেরা 500 সবকিছু সেম, বাট হার্ড ড্রাইভে চেঞ্জ, তার র্যামে চেঞ্জ, তখন সেগুলো অপশন হিসেবে অনেক লজিক সেখানে টানতে হবে, ডেটাবেসের ডিজাইনটা সুন্দর করে করতে হবে। বুঝতে পেরেছি? সো ফোকাস করা কাজ করার বহু স্কোপ আছে, বিশেষ করে ই কমার্সে। যদি ই কমার্সটা ভেরি স্মার্ট ওয়েতে হ্যান্ডেল করতে হয়। একটু বলে রাখি যে যদি একদম পারফেক্ট ই কমার্স সাইট ডেভেলপ করতে হয় উইদাউট ডিজাইন হাতে থাকার পরেও 3জন ডেভেলপারের মিনিমাম 1 বছরের সময় লাগে। ফুল ফেসে ডেভেলপার যার একজনের এক্সপিরিয়েন্স মোর দেন মানে 3.5 প্লাস, যেটাকে আমরা বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে হচ্ছে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন লাগবে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে, আর একজন জুনিয়র ইঞ্জিনিয়ার লাগবে। এই 3টা ক্যাটাগরি পোস্ট দিয়ে একটা টিম ডেভেলপ করলে তার কাছে যদি ডিজাইন থাকে তাদের 1 বছর সময় লাগবে ফুল স্ট্যাক একটা ই কমার্স সাইট ডেভেলপ করতে। ওখানে ট্যাক্সিং, শিপিং, অপশনস, এভরিথিং, হ্যাঁ পেমেন্ট, তারপরেও অনেক সময় অনেক টিম এটা তৈরি হয়, আরো সময় বেশি লাগে, 2 মাস 3 মাস 4 মাস লেগে ভ্যারি করে। সো অন অ্যান অ্যাভারেজে 1 বছর সময় লাগে। একটু খেয়াল করেন যে কত ওয়ার্কিং আওয়ার। আমি যদি বলি যে 5 দিনও সপ্তাহে তারা কাজ করে, একজন 40 ঘন্টা করে, তাহলে 240 ঘন্টা পার উইক, রাইট? 240 ঘন্টা পার উইক, পার মান্থে প্রায় 1000 ঘন্টা, হ্যাঁ? তারপরে কি 12,000 ঘন্টা 12 মান্থে। আর আমরা একটা ই কমার্সের জন্য পাচ্ছি মাত্র 30 ঘন্টা। কতটুকু করছি? জাস্ট মেজর ফিচার গুলো যেটা চোখে দেখা, এইটুকু না হলে কিন্তু কিছুই বলা যাবে না, ওইটুকুই। বাট আলটিমেটলি আপনি যদি কাজ করা শুরু করেন, চিন্তা করা শুরু করেন, ফিচার দেওয়া শুরু করেন, বহু ফিচার বের হবে এবং আপনি সেটা সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে পারবেন। জটিল জায়গা খুব কম, ডেটাবেসের স্ট্রাকচারাল ডিজাইনে কিছু জায়গা আছে কিছুটা জটিলতা পাওয়া যায়, বাট কোড রিলেটেড জটিলতা কিন্তু খুবই কম। টিমে থাকলে যদি ই কমার্স ডেভেলপমেন্টে যদি কখনো চান্স হয়,
দেখবেন যেন অনেক মজা পাচ্ছে। যেমন ওই ইয়েতে চাল ডাল, ওরা কিন্তু ভালো একটা টিম পেয়েছে। কি ছিল সাইটটা, কত সুন্দর তারা করে ফেলেছে। চাল ডাল ক্লিক করার পেছনে মূল কারণই হচ্ছে তার ডেভেলপমেন্ট টিম, থিঙ্কিং টিম, রিসার্চ টিম, রাইট? সো কি থেকে কি হয়ে গেছে চাল ডাল। 4-5 বছর আগেও যে পোর অবস্থা ছিল, এখন তাদের অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের যে অ্যাপ্রোচ, যে দেখার চোখে পড়ার মতো। হ্যাঁ, আমি যদি বলি যে কোনো একটা সাইট যদি আপনারা রিসার্চ করেন, ই কমার্সের কোনো সাইট, চাল ডাল যদি করতে চান, ওই টাইপের কিছু একটা করতে চান, ই কমার্স যদি করতে চান। ওরা একটা সিএমএস দিয়ে শুরু করেছিল, বাট আলটিমেটলি ডেভেলপমেন্ট টিমটা খুব ভালো, খুব ক্রিয়েটিভ, ডিজাইনার ছিল খুব ক্রিয়েটিভ, এবং ডেভেলপমেন্ট টিমের একদম একদম বলতে পারেন যে ভেতরে একটি স্পিড আছে, যে তারা এটাকে একটা লেভেলে নিয়ে যাবে, একটা অবস্থায় নিয়ে যাবে। ওই অবস্থায় আনাতে মার্কেটিং পলিসিও মোটামুটি ভালো। হ্যাঁ, তারা কিন্তু উঠে গেছে। অ্যাজ ই কমার্স হেবি সুন্দর। হ্যাঁ, আপনি মজা পাবেন। হ্যাঁ, আপনি সাইটটা ইউজ করেন, খুবই মজা পাবেন। অনেক ইন্টারেস্টিং ফিচার, অনেক চ্যালেঞ্জিং ফিচার তারা কিন্তু অলরেডি অ্যাড করে ফেলেছে। সব অ্যাড করে ফেলেছে। খুবই সুন্দর, খুব পাওয়ারফুল একটা সাইট তারা বানিয়েছে। আচ্ছা, এখন এখন আমরা পরবর্তী ধাপটাতে যাই। আমরা গতদিন যখন দিচ্ছিলাম কার্টে শো করার ইস্যুটা নিয়ে কাজ করছিলাম, তখন যে জায়গাগুলো নিয়ে আমরা কাজ করেছি একটু খেয়াল যদি করি, এই যে ভি কন্টেন্টের নেম প্রাইস দিচ্ছিলাম, ভি কন্টেন্টের টোটালটা আমরা দিচ্ছিলাম, তাই না? টোটালটা, ভি কন্টেন্টের টোটালটা আমরা দিচ্ছিলাম। এখান থেকে যদি আপনি এই কন্টেন্টসকে প্রিন্টার করেন, যেটা দেখা যায় ওর ভেতরে একটা রো আইডি বলে বিষয় আছে, যেটা ইউনিক। একটু খেয়াল করেন, রো আইডি বলে একটা বিষয় আছে। এই রো আইডিটা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে যেটা সেশনে ইনসার্ট হয়েছে, সেই আইডিটা একেবারেই ডিফারেন্ট। সো এই রো আইডিটার সাহায্যেই আমি আপডেট করব, এই রো আইডিটার সাহায্যেই আমি ডিলিট করব, রাইট? সো এই রো আইডিটা আমার লাগবে। মনে করেন আমি যদি কোনো একটা প্রোডাক্টকে কার্ট থেকে ডিলিট করে দিতে চাই, কার্ট থেকে ডিলিট করে দিতে চাইলে এই পাশে একটা লিংক আছে, এই ইমেজ হাইপার লিংক আছে, এই যে কার্ট কোয়ান্টিটি ডিলিট। সো এখান থেকে যদি আমরা অ্যালাইজ দেই ইউআরএল স্কোপ টু, কি দিব, ডিলিট টু কার্ট স্ল্যাশ, এখানে আমাকে $v আন্ডারস্কোর কন্টেন্টস পাঠিয়ে দিতে হবে রো আইডিটা, এভাবে আছে, রাইট? রো আইডিটা যদি আমি পাস করি, সো আমাকে যেতে হবে কোথায়, রাউটস তৈরি করি আমরা একটা, ওয়েব রাউটস থেকে কার্টের রাউটস গুলো কোথায় আমরা করছিলাম, delete to cart id delete to cart। প্রবলেম কি হয়েছে? কোড সিঙ্গেল কোড। আচ্ছা, delete to cart এই ফাংশনটা আমরা কোথায় লিখবো, কার্ট ক্লাসে। কার্ট ক্লাসে আমরা লিখতে চাচ্ছি পাবলিক ফাংশন delete to cart। ওখান থেকে আমরা কি নিয়ে আসি,
রো আইডি ডলার রো আইডি আমি নিয়ে আসি। এখন রো আইডি দিয়ে আমি যদি ডিলিট করতে চাই, সো কিভাবে ডিলিট করবেন? তো ডিলিট করার জন্য কিছু নিয়ম কানুন আছে, যে লাইক এখানে যদি আমরা অ্যাড করি বা এই কোডটুকুই আমি ইউজ করি, ডিলিটের ফাংশন আছে, এটা আপডেট নামে আপডেট ফাংশন দিয়েও ডিলিট করা যায়। আপডেট ফাংশন 0, রো আইডি, আপনি রো আইডি দিয়ে 0 দিয়ে আপডেট দিচ্ছেন। 0 দিয়ে আপডেট মানে কি? তো ডিলিট, রাইট? যেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো লেটস চেক ইটস ওয়ার্কিং অর নট। আদারওয়াইজ আমরা ইয়ে দেখে নিব ফিচারটা। এই যে আমি ডিলিট করার চেষ্টা করি, রো আইডি 0। আচ্ছা, এটার একটা বিষয় আছে যে ল্যারাভেল এই এভাবে আইডিটা দিতে সে পছন্দ করে না। ইউআরএল দিয়ে আইডি পাসিং সে পছন্দ করে না। সো দ্যাটস ওয়াই এটাকে অন্যভাবে নিতে হবে, পোস্টিং এর মাধ্যমে এই আইডিটাকে নিয়ে যেতে হয়। তো আমরা যেটা করতে পারি যে প্রোগ্রামিং এর মাধ্যমেও এটা করা যায়, আবার ফর্ম পোস্টিং এর মাধ্যমেও এটা করা যায়। তো কিভাবে আমরা করব? ইউআরএল দিয়ে সে ওটাকে নিতে পারে না, ইউআরএল দিয়ে দিলে ওটাকে সে রিড করতে পারে না। তো আমাকে এখান থেকে যদি দিতে হয়, একে বাটন হিসেবে নিতে হবে, ফর্মের হিডেনে আইডিটা রেখে দিয়ে পাস করে দিতে হবে, রাইট? তো একে অ্যাঙ্করের মধ্যে না রেখে এটার জন্য একটা ফর্মের ব্যবস্থা করি। আইডি আপনাকে নিয়ে যেতে হবে, ইউআরএল দিয়ে যাবে না। অন্য কিভাবে যদি আপনি পাস করতে চান, পাস না করে আপনি স্পেসিফিক যে আইডিটা আছে সেটা পাস করেন। প্রোডাক্টের আইডি আছে না আপনার হাতে, ওটা তো নাম্বার, ওইটা পাস করে নিয়ে যান, ওইটা দিয়ে আবার কন্টেন্টস এর মধ্যে চেক করেন, চেক করে ওখান থেকে রো আইডিটা নিয়ে নেন, ওইটা আপনি পারেন কোডিং এর মাধ্যমে। আবার এটা আপনি করতে পারেন ফর্মের মাধ্যমে, আপনি ওই রোটা অ্যারের মধ্যে থেকে পিক করে নিতে পারেন, ঠিক আছে? তো ফর্মের মাধ্যমে নেওয়ার জন্য
কি হবে রো আইডি নেমটা কি রো আইডি টাইপটা হচ্ছে হিডেন এবার এটা রিমুভ হয়ে ওয়েব রাউটস থেকে এটা পোস্ট হয়ে এখানে তো আইডি যাওয়ার কোনো দরকার নেই সো ডিলেটে গেল কার্ড কন্ট্রোলারে গিয়ে রো আইডিটা আর আসে নাই সেখান থেকে রো আইডিটা আসছে কোথা থেকে রিকোয়েস্ট আমরা ফর্মটার নাম কি লিখেছি ঠিক আছে রো আইডিটা দিয়ে দিলাম এবং ডিলিট হয়ে চলে আসে আচ্ছা কার্টের পেজটা তো লোড হয়নি ভিউটা মনে হয় প্রবলেম এটা কোনো ইস্যু উল্টো দিয়েছি ভ্যালু উল্টো দিয়েছি বাট চেক করতে হবে আমি একবার প্রবলেম পেয়েছি যে রো আইডিটা অনেক সময় আসে না কাজ করে না এটা একটু টেস্ট করে দেখেন তো রো আইডি পাস করে ডিলিট করতে পারেন কিনা ওইটাই ওই কনসেপ্টই রাইট ট্যাবের কনসেপ্টেই মানে আপনি স্মার্টফোন ইউজ করেন আর ট্যাব ওই ডিভাইস প্রত্যেকের কাছে থাকবে এবং প্রত্যেকে সেটা ইউজ করে অর্ডারটা কিচেন এন্ড ম্যানেজারের কাছে চলে না ওয়েটারটা বলতে ওই যিনি অর্ডার নিচ্ছেন সেই কিন্তু ওয়েটার উনি কিন্তু কিচেন থেকে সরাসরি টেবিলে একটা ট্যাব রাখা আছে জাস্ট হচ্ছে উনি চেক করে অর্ডার দিয়ে দিবেন মেনুগুলো অনলাইনে থাকলে দেখতে সুন্দর লাগে নাও এখানকার ওটা হয়তো বাইরের দেশের পার্সপেক্টিভ ঠিক আছে বাংলাদেশি পার্সপেক্টিভে এটা হবে না বাংলাদেশের কাস্টমাররা ওই অ্যাপ্লিকেশন যদি ধরা দেন 99% কাস্টমার চলে যাবে না খেয়েই চলে যাবে এটা কি করছে বাচ্চা কাচ্চা থাকলে ইটস ওকে বাচ্চা কাচ্চা পেরে যাবে মানে বাপ মা তো পারবে রাইট আর সবাই তো আইটি নলেজ রাখে না তারা ইমেল ফেসবুক তারা মনে করে যে অনেক কিছু অনলাইন ভিত্তিক তো ওটা ম্যানেজমেন্টটা অনেক ইজি ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল যে ইয়েগুলো ম্যানেজারের কাছে খুব ট্রান্সপারেন্ট হয়ে যাবে হ্যাঁ অনেক ইজি হয়ে যাবে ক্যালকুলেশনটা তার ওই ইস্যুগুলো অনেক সহজ হয়ে যাবে ট্র্যাক রেকর্ড করা যাবে খুব সহজ আরে ভিউ থাকবে যে এই টেবিলে লোক আছে এই টেবিলে লোক নেই এই টেবিলের স্টেজ এরকম খুব সহজে বলতে পারবে সো ওয়েটিং এ সহজে বলে দিতে পারবে যে এতগুলো টেবিল খালি আছে এই টেবিল খালি আছে অথবা বলে দেবে যে না খালি নেই হাউসফুল আরো অনেক কিছু করা যায় লাইক অ্যাটলিস্ট ডাটা হয়ে গেলে তারপরে কোন অর্ডারটা বেশি আসতেছে ওটা প্রাইস কমায় দেওয়া যায় ওটা তো আপনি রিসার্চ অ্যানালাইসিস করতেই পারেন ওখানে অনলাইনে থাকাতে আপনি খুব সহজে রিসার্চ করতে পারেন যে কোন ফুডটা বেশি গেছে কোন ফুডটা কম গেছে কোনটা আমাকে বাদ দিতে হবে কোন আইটেমটা যোগ করতে হবে ইভেন আরেকটা জিনিস আপনি যদি ফাইনাল একটা কমেন্টস নিয়ে নেন যে কোন ফুড তারা দরকার ছিল তারা পেলো না সেটাও যদি ওখান থেকে ওয়েটার দিয়ে দেয় তাহলে ওইটাও রিজার্ভে চলে আসলে ওটা অ্যানালাইসিস করতে পারলো যে কোন ধরনের ফুড কাস্টমার চাচ্ছে রাইট এটা অটোমেটেড হ্যাঁ এবং কমেন্টসটা যদি লিখে যায় কাস্টমাররা সেটাও কিন্তু হেল্পফুল আর কি রেস্টুরেন্টের জন্য এটা একটা গেল এটার মডিউলটা রেডি করার পর যদি আপনি সুযোগ পান সেক্ষেত্রে অনলাইনে পারচেসিং বা অর্ডারিং এটা ডেলিভারি প্রসেসের মাধ্যমেই যাবে আর আরেকটা করবেন যে ওই সিট বুকিং টেবিল বুকিং
নাম্বার অফ সিট বুকিং, এটা অনলাইনে যেন থাকে যে আপনি একটা পার্টিকুলার ডেটে আপনি বুকিং দিচ্ছেন। এটা করতে পারলে মোটামুটি একটা রেস্টুরেন্ট মোটামুটি ওই অ্যাপ্লিকেশনটা আপনার কাছ থেকে নিতে পারে। লাইটওয়েট যদি একটা অ্যাপ্লিকেশন করে, বাণিজ্যিক ইউজ করা যাবে এটা। ওকে, তার মানে আমি এটাকে রিমুভ করতে পারছি, এটা বাটন দিয়ে হলো। এখন উল্টো প্যারামিটার থাকাতে যদি হয় ইউআরএল এ লম্বা ক্যারেক্টার লারাভেল প্রবলেম করে, সো আপনারা একবার তারপরে চেক করবেন। যদি ইউআরএল দিয়ে হয়ে যায় তাহলে পেইনটা অনেক কম। আপডেটের ইস্যুটাও তাই, হ্যাঁ, আপডেটটা যে দেবে ওটা কোয়ান্টিটির সাথে রো আইডি দিয়ে আপডেট করে দিতে হবে। সো আপডেট করলে নরমালি যেটা হয়ে থাকে যে সকল ক্যালকুলেশন ঠিকঠাক মতো হয়ে যায়। সো আমি আপডেট করব, কার্টের সাবটোটাল এখানে দেখাবো, ট্যাক্সের জায়গায় আমরা ভ্যাট ক্যালকুলেশনটা এখানে দেখাবো, শিপিং কস্ট দেখাবো, আর গ্র্যান্ড টোটালটা এখানে শো করব। যখন কার্টে আমি রিমুভ করব, আপডেট করব, অটোমেটিক এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হবে। সো ওই প্রসেসটা আমরা শেষ করে নিই। বেসিক্যালি কার্ট এত সহজে ইমপ্লিমেন্ট করার মূল কারণ ওই ভেন্ডর। আমরা বেসিক্যালি কার্ড শেখানোর জন্য এই টপিকটা আলোচনায় আনি নাই। আমরা দেখাচ্ছি ট্রেনিং এর মধ্যে এই ছোট ছোট বা ইফেক্টিভ কিছু ভেন্ডর দেখানোর মূল কারণ হচ্ছে যে ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ ফ্লেভার হিসেবে দেওয়া, যে এই কাজটা যদি আপনি কোড করে করতে যেতেন অনেক কাঠখড় আপনাকে পোড়াতে হতো। বাট এটা করে দেওয়া আছে, আপনি যে ইউজ করে এর মজা নিচ্ছেন, রাইট? সে ধরনের প্রচুর ভেন্ডর আছে, ইনবিল্ডই আছে এর ভেতরে কিছু, আবার অনলাইনেও আছে, যেটা আপনি ইউজ করে আপনার প্রজেক্টের ডেভেলপমেন্টটাকে ফাস্টার করতে পারেন, রাইট? তো আপডেটের কাজটা আমরা করি, কার্টে দু একটা প্রোডাক্ট বেশি লাগে। আজকে উপস্থিতি তো ফল করেছে। এত সুন্দর মোবাইল ৮,০০০ টাকায় দেয়? তাই না? ৪,০০০ টাকা জুতাটা তো ২,০০০ টাকা দিয়েছেন, এত কম টাকায় জুতো দেবে? সবই নিলাম, 5টা প্রোডাক্ট আমি নিয়েছি। বেসিক্যালি এখন আপডেট, রিমুভ, ডিলেট, বাট এই যে এই টোটালটার পাশে আমি এই পেজটাকে একটু আমি সাইজ করবো এখন। ওকে, আপডেট, রাইট? আপডেটটা একটু দেখি, এই যে এখানে প্লাস মাইনাস আপডেটটার ক্ষেত্রেও আমি বেসিক্যালি এই কনসেপ্টটাই ফলো করব, ডিলেটের কনসেপ্টটাই ফলো করব, হিডেনের আইডিটা নিয়ে যাব, ঠিক আছে? শুধু কোয়ান্টিটিটা দিতে বলবো। আপনি এই প্রজেক্টটা বানান, যেটা আমি বললাম, সেলের ব্যবস্থা আমি করব, ঠিক আছে? বাট প্রফেশনাল লুক থাকবে।
ক্লায়েন্ট আছে, এই অ্যাপ্লিকেশনে ক্লায়েন্ট আছে। আর আমাদের নেক্সট উইকে তো যে করি এই অ্যাপ্লিকেশনটাই আমরা মানে পার্শিয়ালি শিখাবো। অ্যাঙ্গুলার জাস্ট অ্যাঙ্গুলার 4, রাইট? ওখানে অ্যাকচুয়ালি পেজ রিফ্রেশ টিফ্রেশের কোনো কাহিনী নেই। সো লাইট ওয়েট হবে, ভেরি ফাস্টার হবে, এবং ম্যানেজারের বারবার লোড দিয়ে দেখার প্রয়োজন পড়বে না, অটোমেটিক সে তার ট্যাবে বসে সবকিছু পাবে। ওই কিচেনেও তাই, তো কিচেনও কিভাবে হাত দিয়ে ইয়ে করবে সে দেখবে না। তো ওই অ্যাপ্লিকেশনটা খুব ইফেক্টিভ, বেশি দিন লাগবে না। অ্যাঙ্গুলারে আমি 16টা ক্লাস নেব মাত্র, জাভাস্ক্রিপ্ট সহ অ্যাঙ্গুলার 4-এ 16টা ক্লাস। এর মধ্যে বেসিক জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স এন্ড ডকুমেন্ট, যদিও ডকুমেন্ট অবজেক্ট মডেল একটা ক্লাসে দেখে, বেসিক জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স এই হচ্ছে রিকোয়ারমেন্ট, নাথিং এলস। সো আপনার অ্যাপ্লিকেশনটা মোর ইফেক্টিভ হবে যদি এটা অ্যাঙ্গুলার অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার Vue.js or Node.js. That's it. Then update চলে আসে। Update card, web browse, update to card অথবা update card। এই ফাংশনটা আমরা লিখি কার্ড কন্ট্রোলারে, পাবলিক ফাংশন আপডেট কার্ড, রিকোয়েস্ট নিতে হবে বেসিক্যালি ঠিক এরকমই, খালি কোয়ান্টিটিটা এখান থেকে নিয়ে আসতে হবে। সো এখানে কি আছে, নেম হচ্ছে QTY, কোয়ান্টিটিটা আমি দিচ্ছি, কোয়ান্টিটির মান যা আছে এটা পরিবর্তন করে দিলেই কাজ করবে। কোয়ান্টিটিটা চলে যাবে আপডেট কার্ড পোস্ট মেথডের মাধ্যমে, ওয়েব ব্রাউজটাও পোস্ট আউটসিভ হয়েছে। এখানে এসে আমরা রিকোয়েস্ট থেকে কোয়ান্টিটিটা ধরবো, রো আইডি ধরবো, এবং এখানে আমরা কোয়ান্টিটিটা বসাই। ঠিক আছে? হ্যাঁ, মাল্টিপল ভ্যালু কখন? কি কি আপডেট করবেন বলো? হ্যাঁ, ওটা তাহলে আলাদা করে কাজ। So let's check যে আবার শো কার্টে ফেরত যাব, রাইট? আপডেট হয়ে, তো আমি এটা 3টা আছে, 20,000 টাকা করে মোস্ট প্রবাবলি। এটা যদি আমি 2টা করে দেই,
চলে গেছে, কারণ হচ্ছে এই পেজটা রিলোড দেওয়া হয় না, কোয়ান্টিটি 0 পেজ। লেটস চেক again 3 আপডেট হয়েছে না? ওই যে আগের বার ছিল না ওই পেজে কিন্তু কোয়ান্টিটি 0 পেয়েছে, নাল পেয়েছে, নাম পায় না, এই জন্য ডিলিট করে। আচ্ছা, ইটস ওয়ার্কিং। আমি যদি 10টা দেই তাহলে 80,000 হবে, যা যা সিম্ফনি P6 80,000, রাইট? ইটস ওয়ার্কিং। না, এবার চলে আসি এই জায়গাটা, টোটালটা পাওয়ার জন্য। টোটাল পাওয়ার জন্য আমাকে তারা ট্রেনিং এ ঢুকতে হবে, ওই যে টিউটোরিয়ালটাতে যেতে হবে, যে কোন ফাংশনের মাধ্যমে আমি গ্র্যান্ড টোটালটা পাবো। একটা ফাংশন তো আছে টোটাল, যেটা দিয়ে আমরা সব পাচ্ছি, মানে আরেকটা ফাংশন ডেফিনেটলি আছে যা দিয়ে সকল প্রোডাক্টের টোটালটা পাওয়া যায়। তালা ট্রেনিং এর একটা ভার্সন অলরেডি রিলিজ হয়ে গেছে, মোবাইল ইয়ে সহ, মোবাইল কম্পিটেবল যে প্লেয়ারটা, ওই প্লেয়ারটা আমরা নিজেরাই ডেভেলপ করেছি, রাইট? আগে মোবাইলে কম্পিটেবিলিটি ছিল না, সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে বাফারিং সবকিছুই এখন মোটামুটি একটা রেঞ্জে চলে আসে, এবং কনভার্সন, ফাইল আপলোড করলে ওটা কনভার্ট হয়ে একটি স্পেসিফিক ফরম্যাটে আসা, এবং সেখান থেকে লাইট ওয়েট একটা ভার্সন ডিভাইস দেখে শো করানো, আপনি যে ডিভাইসে থাকবেন সে ধরনের ফাইল লোড হবে, যে মোবাইলের জন্য 144 সাইজ, ট্যাবের জন্য একটা সাইজ 4505 সাইজ, ল্যাপটপের জন্য 720, ডেস্কটপের জন্য 1024, এই ধরনের ভার্সন দেওয়া। ঠিক আছে, ওইটা আছে, প্রোফাইলটা আপনি সুন্দর করে ডেভেলপ করতে পারবেন, রাইট? আপনি আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, ওই ভার্সনটাও রিলিজ হয়েছে। এখন পেইড ভিডিও কাজ চলছে, আরেকটা ভার্সন আসবে অল্প দিনে, পেইড ভিডিও কনসেপ্ট। ওইটা ওই ওই ভিডিওর ইয়েটা আমরা খুব কম রাখবো, প্রাইসটা, মানে আমরা তো ওখানে কিন্তু এখন ফ্রি ভিডিওর যে কনসেপ্টটা আছে একটু খেয়াল করেন, ফ্রি ভিডিও এবং পেইড ভিডিওর মধ্যে পার্থক্য শুরু হবে টপিক, কোয়ালিটি অলমোস্ট কাছাকাছি। টপিক হচ্ছে অ্যাডভান্স টপিক বা রিলেভেন্ট টপিক, যেমন আমরা কোনো একটা ভিডিও লাইক অ্যাজাক্সের ভিডিও টিউটোরিয়ালটা আচ্ছা, ট্রেনারের কোয়ালিটি সব মিলে হবে আর কি। তো এই ভিডিওটার সাথে সাথে আমরা কিন্তু এখানে তার জন্য রিসোর্স দিয়ে দিচ্ছি, ওয়ার্ক ফাইলগুলো, প্রতিটা ভিডিওর এগেনস্টে যে ওয়ার্ক ফাইলগুলো আছে সব দিয়ে দিচ্ছি। সো পেইড ভিডিওর ক্ষেত্রে যেটা হবে যে ওই ভিডিওগুলোর কোয়ালিটি আরেকটু বেটার হবে, হ্যাঁ, এবং টপিকটাও বেটার কোয়ালিটির টপিক হবে, যে লাইক আমি একটা ব্লগ বানিয়ে শিখেছি, ল্যারাভেলে একদম স্ক্র্যাচ থেকে একটা ব্লগ ডেভেলপ করে শেখানো, হয়তো কোর্স শেখাচ্ছে, ভিডিও টিউটোরিয়াল পাচ্ছে, হার্ডলি আমরা তার প্রাইস 2000 টাকা। একটা ব্লগের সাইট বানাতে হয়তো 50টা ভিডিও থাকবে, 10 মিনিট করে, 10 মিনিট করে 50টা ভিডিও, সে 2000 টাকা দিয়ে কিনে নেবে, বা সাবস্ক্রিপশন নেবে, সাবস্ক্রিপশনই কিনে নেওয়া নেই, সাবস্ক্রিপশন নেবে লাইফ টাইমের জন্য, ঠিক আছে? ওটা 2500 হতে পারে বা 1500 হতে পারে, এটা নির্ভর করবে, লাইক একটা ই কমার্স সাইট বানানো আছে, কোড টোড সব স্টেপ বাই স্টেপ, প্রতিদিনের কোড আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রতিদিনের ভিডিওর সাথে, বাসায় যখন সুযোগ পাচ্ছি দেখছি, খরচটা খুবই কম রাখবো, মিনিমাম যে লাইক 2000 টাকা, 2500 টাকা, মানে ম্যাক্সিমাম এরকম রেঞ্জ হবে। হয়তো পাইথন আসলে তখন দেখা যাচ্ছে যে একটু কস্টলি। আমরা বেসিক্যালি ফ্রন্ট এন্ড ইউজারের জন্য ব্যবস্থা রাখছি কিন্তু, হ্যাঁ, পেইড কোর্স যখন আসবে তখন ওইটা আমরা দিয়ে দিব, ফ্রন্ট এন্ড ইউজাররা এখন কিন্তু আপনারা নিজেরাই ভিডিও কোর্স লঞ্চ করতে পারেন ফর পাবলিসিটি, আপনি এখানে ভিডিও কোর্স তুললেন, দিলেন, আপনি তারপরে মার্কেটিং করলেন, এটা করতে পারেন, উনি পেইড কোর্স বানিয়ে এখানে ছাড়তে পারেন। ওই ক্ষেত্রে আমরা, আপনি যখন পেইড কোর্স দেবেন, পেইড কোর্স আপনি ধরেন আপনি প্রাইস রেখেছেন 2000 টাকা, তখন হয়তো আমরা আপনার কাছ থেকে আমরা হয়তো 200 টাকা হয়তো নিব, আপনি 2000 টাকায় সেল করবেন, 1800 টাকা আপনার, 200 টাকা, বুঝতে পেরেছেন? আপনিও তুলবেন, এই প্রসেসই দেখবেন, আপনি যে জায়গাতে এক্সপার্ট, রাইট? আমরা ওটা চেক করে নিব, হ্যাঁ,
আমরা পাবলিশ করার আগে অবশ্যই ভিডিও কোয়ালিটি আমরা চেক করি। মানে যে যা শেখাতে চায় তাই শেখাবে। আপনি ম্যাটেরিয়ালস বানিয়ে আপনি রিসোর্স হিসেবে তুলে দিতে পারেন। কনফিডেন্স লেভেলটা বাড়ে। চ্যানেল মেইনটেইন করা শুরু করেন, আপনাদের চ্যানেল তৈরি করেন, মেইনটেইন করেন, ছোট ছোট ভিডিও দেন, হেল্পিং ভিডিও দেন। এটা অ্যাকচুয়ালি ভ্রান্ত বা ভুল ধারণা। হ্যাঁ, আপনি প্রাইভেটে পড়ে কিন্তু টিউশনি করাচ্ছেন, একাধিক টিউশনি করাচ্ছেন, সেটা যদি আপনি করতে পারেন এটা কেন আপনি পারবেন? প্রাইভেটে পড়ে আপনি আড্ডাবাজি করছেন, ফেসবুক চালাচ্ছেন, রাইট? ওটা পারলে আপনি এটা পারবেন না কেন? আপনি একটা ভিডিও বানাবেন, আপনার ভিডিওর পেছনে যদি 1 ঘন্টা সময় লাগে, আপনি 50 মিনিট খাটলেন, 10 মিনিট ভিডিও করলেন, এই 1 ঘন্টা কি আপনি সময় পান না দিনে? পান। এটা নষ্ট করেন। 1 ঘন্টা দেন, আপনি বেশি সময় দেন। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি কত সময় নষ্ট করে ফেলেছেন। আপনি যখনই সময় পান ম্যাটেরিয়ালস রেডি করেন, একটু একটু করে ম্যাটেরিয়ালস রেডি হয়ে গেলে আপনি ভয়েস দিয়ে দেন। ম্যাটেরিয়ালস বানানোটাই কিন্তু সময়, যে আপনি কি শেখাবেন এটা দাঁড় করানো, দেন আপনি ভয়েস দিয়ে বানিয়ে ফেলেন, দেন চলে দিলেন। যেহেতু এরকম না যে সে যদি গালাগালি করে করলো ওইদিকে করলো, সামনে তো আর আসলো না। বাট স্টার্ট তো করতে হবে। আপনি ফার্স্টে আপনি যারা ওই কোয়ালিটি ভিডিও তৈরি করেছেন ওদের ব্যাকগ্রাউন্ড দেখেন, ওরা কতটা স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে, ওরা কোন কোয়ালিটির ভিডিও দিয়ে শুরু করেছিল, রাইট? কোন কোয়ালিটি দিয়ে শুরু করেছিল, কোন অবস্থা আসছে। আপনি একদম স্ট্রেট যদি ওই কোয়ালিটি নিয়ে আসতে চান আপনি কখনোই আসতে পারবেন না, এটা নিয়ম। আপনাকে ছোট থেকেই শুরু করতে হবে। আপনি বড় থেকে শুরু করলে আপনি যে নিচে অনেকখানি লাফ দিয়ে চলে আসছেন, আপনার কিছুই নেই, আপনি পড়ে গেলে কিন্তু একদম নিচেই পড়ে যাবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা লাফ দিয়ে ওঠে তারা লাফ দিয়ে না, কারণ তাদের কোনো স্টেজই জানা থাকে না। আর যারা মানে পিষতে পিষতে ওঠে তারা প্রতিটা স্টেজ সম্পর্কে খুব ভালো নলেজ রাখে, ধাপ করে ফেলে দেওয়া যায় না, যদি ফেলে দেয় 1 সিঁড়ি নিচে যায়। বুঝতে পেরেছেন? আর যারা সিঁড়ি বেয়ে ওঠে না, লাফ দিয়ে ওঠে লিফট দিয়ে, ধাম করে পড়ে একদম নিচে চলে যায়। এটাই নিয়ম। তো আপনাকে মানে জেনে শুনে বুঝে লাগতে হবে। আপনি হাই কোয়ালিটি, অ্যাকচুয়ালি আমার হাই কোয়ালিটির জন্য অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে। মানে হাই কোয়ালিটি ভিডিও যেগুলো আসে তার জন্য যে রিকোয়ার্ড ল্যাপটপ বা যে ডিভাইস গুলো তারা ইউজ করছে সেগুলোর ব্যবস্থা কি করে হবে যদি আমার ইনকামই না হয়? তারা ইনকাম করেছে একটা সময় বলেই তারা ওই ডিভাইস গুলো ইউজ করে সুন্দর কোয়ালিটির ভিডিও বানাচ্ছে। এখন ওই একই সিন আপনি যখন এই ভালো মোবাইল দিয়ে তুলবেন কত সুন্দর দেখা যাচ্ছে, আর একটা নর্মাল মোবাইল দিয়ে তুলবেন, এটা কেমন হলো? বিষয়টা তাই কিন্তু। তো ভেরিয়েশন যে আপনি শিখবেন, করতে করতে শিখবেন, আপনি একদম ধাম করে শিখে আপনি সবকিছু করতে পারবেন। শুরু করে দেন। আপনি শুরু করেন, যে যতটুকু পারেন শুরু করেন। আমাদের প্ল্যাটফর্ম আছে, ফ্রি ইউজ করেন। আমরা তো ক্লাসরুমও ফ্রি দেই। আপনি বলেন, ইমেইল করেন ক্লাসরুম চান, কতজনের দরকার, আমরা ক্লাসরুম দিয়ে দিচ্ছি, আপনি এটা ইউজ করে কনভারসেশন করেন অথবা শেখান, ইউজ করেন। ঠিক আছে? প্র্যাকটিস করেন, ওখানে ভিডিও করেন, রেকর্ড করার সিস্টেম আছে। এটা আমাদের সার্ভার থেকে লোডেড। ইউটিউবের ভিডিও কি কাস্টম ভাবে কি আমার সাইটে নিতে পারি, নিজস্ব প্লেয়ারের মাধ্যমে চালানো যায়, এমবেডের মাধ্যমে। এমবেড কোড পাওয়া যায়, আপনি আপনার প্লেয়ারে এমবেড কোড দিয়ে রান করুন। এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই বানিয়েছি। আর এই যে ভিডিওটা যেটা চলছে, এই ভিডিওটা আমাদের যে লাইভ ক্লাসরুম আছে আমরা সেখান থেকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওটা হচ্ছে কোয়ালিটি মানে একদম হাই এবং এইচডি কোয়ালিটি রেকর্ডিং হয় যে ল্যাপটপেই যান, কারণ ওটা জাভা কার্নেলের মাধ্যমে রেকর্ডিং, এবং এটা কনভার্টেড হয় MP4 এ। আপনি যে কোনো জায়গাতেই চলবে, ইভেন লিনাক্স প্লেয়ারও চলবে। আপনি লিনাক্স প্লেয়ার আবার লিনাক্সের যে ব্রাউজার গুলো আছে সেখানেও চলবে।
ইউটিউবে ভিডিও একটু খেয়াল করবেন, ইউটিউব আপনি যে ভিডিওই তুলেন ও এমন ভাবে কনভার্ট করে যে কোনো অপারেটিং সিস্টেমের যে কোনো ব্রাউজারে রান। আমরা একটা প্রবলেম ফেস করেছি, আমরা এই যে একটা সফটওয়্যার ইউজ করি ডেবিউট, এই ডেবিউট ভিডিও ইউজ আমরা যখন আমাদের সিস্টেম ইউজ করে ভিডিওগুলো রেকর্ড করেছি, ওই রেকর্ডেড ভিডিওগুলো সব জায়গায় চলছে, মানে জাভা কার্নেল জাভার ইউজ করে রেড হ্যাট। তো ওইটা ম্যাকেও চলে, ম্যাক ব্রাউজারে, লিনাক্স ব্রাউজারে, ইভেন উইন্ডোজে, সব জায়গায় চলছে। বাট যেগুলো আমরা উইন্ডোজ মেশিনে বসে ডেবিউট দিয়ে রেকর্ড করেছি সেই ভিডিওগুলো লিনাক্সের ব্রাউজারে চলে। অন্যান্য ব্রাউজারে দিব্যি চলছে, সব ঠিক আছে, উইন্ডোজ ম্যাক ঠিক আছে, লিনাক্স। বুঝতে পেরেছেন? সো ডেফিনেটলি কিছু না কিছু এর মধ্যে আছে। আচ্ছা, আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম, কি জানো, গ্রুপে যাব, ডিলেট টোটালের কনসেপ্টটা না, এই ভার্সনটাতে একটা ছোট্ট লিমিটেশন আছে, বিশেষ করে এটা ডিপেন্ডেন্সিস, ফন্টের ডিপেন্ডেন্সিস আছে, যে প্রথমে কাঠামো আসে পরে টেক্সট আসে। আমাদের কারেন্ট যে ভার্সনটা চলছে এটা রিজলভ হয়ে গেছে, এটা হয়তো আরেক দু একদিনের মধ্যেই বা নেক্সট উইকেই একটা ভার্সন রিলিজ হবে। এই টেক্সট গুলো পরে আসে, খেয়াল করেছেন? এই টেক্সট গুলো পরে আসে, এখন অ্যাপে এখন এই টেক্সট গুলো পরে আসে। এটা ফন্ট খুঁজে পায় না, কিছু কিছু মানে এক একজন এক এক রকম ভাবে ফন্ট গুলো ম্যানেজ করেছে, ডেভেলপার তো প্রতিনিয়ত রোস্টারিং আর চেঞ্জ হয়। গ্রুপ ডেটা লিস্ট, হ্যাঁ এই স্লো বলতে ফন্টের কারণে, ওইটা রিজলভ হয়ে গেছে। এখন রিলিজটা হলেই চেকিং চলছে যে ফ্রন্ট রিলিজ চেঞ্জ করার পরে কোথাও কোনো প্রবলেম আছে, এটা চেকিং শেষ হয়ে গেলে চলে আসে। আমাদের ব্যাচ 9-এ ওদের কিন্তু 5টা ক্লাস হয়ে গেছে, ওরা কয়েকদিন আগে শুরু করেছে, ওদের 5টা ক্লাস হয়ে গেছে। ওখানে ওখানে স্টুডেন্ট সংখ্যা আপনাদের চাইতে বেশ বেশি, ওদের ক্লাসও দুইটি। আচ্ছা, আমি একটা ইয়ে দিয়েছিলাম, ইউআরএল দিয়েছিলাম, এটা কোথায় গেল? গতদিন অ্যালার্ট আকারে দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট না। আপনাদের তো গ্যাপ ছিল, আমার ওই চিকনগুনিয়া হয়ে এক মাসের একটা গ্যাপ, ওইটা তো ওর ভেতরেই চলে গেছে, এক মাসের একটা মানে 21 দিনের একটা গ্যাপ চলে গেছে, শেষ হয়ে যেতে হবে। গ্লুডিমিনেসের ইউআরএলটা দেখেন তো, গ্লুডিমিনেসের ইউআরএল এ গ্র্যান্ড টোটাল পাওয়ার উপায় কি, ফাংশনটা কি? আমি ওটাই দেখতে চাচ্ছিলাম। টোটাল দিয়ে তো আমি প্রোডাক্ট টোটাল পাই, গ্র্যান্ড টোটাল পাওয়ার উপায় কি? গিটের লিঙ্ক দিয়েছে। দুইটা লিঙ্ক দিয়েছিলাম। এখন একটু দেখেন তো আমার রিমুভ গেট কন্টেন্টস ডেস্ট্রয় টোটাল,
ফাস্টার হবে Method can be used to get the total of all items in the cart, subtotal. এই ফাংশনটি ইউজ হবে, right? Total দিলে individual product. You can set the default number format in the configuration file. এটাকে decimal করতে পারেন আপনি, এই total. The method will automatically format the result which you can specify the three optional parameters. Total method can be used to get the collected total to all items in the cart, give their price and quantity. মানে আমি যে প্রোডাক্টটা দিচ্ছি তার প্রাইস আর কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করে টোটালটা হবে। আর সাব টোটালটা নিয়ে আমি একটু কাজ করি। v underscore contents, সরি এটা হবে কার্টের টোটাল ফাংশন, cart scope জিরো আসে। কার্টে তো কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছি না, না থাকার কারণ ও অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করেছি, সেকশন ক্লিয়ার করে দিয়েছি। একটা প্রোডাক্টই দেই, একটা প্রোডাক্টের দুইটা কোয়ান্টিটি দিয়ে যদি আপডেট করি 40,000, এখানে 40,000 কিন্তু দেখাচ্ছে। এখন আমি আরেকটা প্রোডাক্ট দিই, 10,000 টাকার একটা মোবাইল দিই, এটারও দুইটা কোয়ান্টিটি অ্যাড করি, এটা 20,000, তো 40 আর 20, আর সে কিন্তু 60,000 দেখিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের যে ফাংশনটার নাম কি? টোটাল, সাব টোটাল। এরপরের এইগুলো বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ, এছাড়া কিছু না। হ্যাঁ, আমরা কার্ট থেকে কার্টের যদি আদার্স ফিচার্স বা ফ্যাসিলিটি গুলো আমি নিতে চাই, গ্লোডিমেনাস এর এই টিউটোরিয়াল থেকে আপনারা খুব সহজে নিতে পারেন। ট্যাক্স এর ইস্যুটা এখানে আছে, রাইট? টোটালের ভেতরে এই যে ডেসিমেল সেপারেটর, থাউজেন্ড সেপারেটর, এগুলো কিন্তু আপনি দিতে পারেন। তো এখানে কিন্তু এগুলো নাই, একটু খেয়াল করেন। নিচে নিচে যে টাকাটা দেখাচ্ছে এটা কিন্তু কমা দিয়ে ডট দিয়ে, খেয়াল করেছেন? আমাদের এটা কিন্তু সেভাবে দেখাচ্ছে না। তো টোটাল দিয়ে যদি আপনাকে দেখাতে চান তাহলে এই নিয়ম অনুযায়ী আপনাকে যেতে হবে, যে প্যারামিটার গুলো আপনাকে দিতে হবে। ডেসিমেল সেপারেটর আর থাউজেন্ড সেপারেটর আপনাকে দিতে হবে। আচ্ছা, destroy যে ফাংশনটা আছে একটু খেয়াল করেন। if you want to completely remove the content of cart you can call the destroy method, আপনি destroy করে দিতে পারেন। এই যে wishlist content method will return the content of the current cart instance. You can want to control the another instance, simply change the call. হ্যাঁ, আপনি এটা তো কার্ট কন্টেন্টস পাবেনই, আবার ইনস্ট্যান্সও আপনি ক্রিয়েট করতে পারেন, যে লাইক উইশ লিস্টের জন্য। তো এটা কিভাবে আপনি ইউজ করবেন, যে আপনি দুইটা ইনস্ট্যান্স নিয়ে, কার্টের দুইটা ইনস্ট্যান্স নিয়ে কাজ করছেন, একটা হচ্ছে অ্যাজ এ উইশ লিস্ট আর একটা হচ্ছে অ্যাজ এ কার্ট। আপনি উইশ লিস্টেও রাখতে পারেন কার্টের মতো করে, আবার কার্টেও। এই যে ইন্ডিভিজুয়াল আইটেম যদি তুলে নিতে চান, গেট ফাংশন দিয়ে রো আইডি দিয়ে সেটাকে আপনি তুলে নিতে পারেন। এই যে রিমুভ করার টেকনিক, জাস্ট আইডি পাস করে দিলেই হয়, জিরো আর দেওয়ার প্রয়োজন পড়ে না। আপডেট করার টেকনিক, আপনি কিভাবে ইনফরমেশন গুলো আপডেট করবেন। অ্যাড করার জন্য সিঙ্গেল অ্যারে আর
একাধিক ডাটা সহ অ্যারে, সেটা আপনি অ্যাড করতে পারেন। ডেস্ট্রয়টা দেখিয়েছি, ট্যাক্স দেখিয়েছি, যে ইনস্ট্যান্স ইউজ করার যে টেকনিকটা সেটা এখানে বলা আছে। তো আমরা ফার্দার ক্যালকুলেশনে যদি আমরা যাই, এটা খুব জটিল না। আমরা যেটা করি যে ট্যাক্সের জায়গায় ভ্যাট আমি বলি 4.5, ভ্যাট ক্যালকুলেশনটা আমি একটু করতে চাচ্ছি। ভ্যাট ইকুয়াল 4.5%। তো 4.5% ভ্যাট যদি আমরা ধরি, তাহলে 4.5 ডিভাইডেড বাই 100 এই গেল। আর এর সাথে মাল্টিপ্লাই করে দিব কাকে, কার্ড স্কোপ সাবটোটাল। তাহলে আপনি এখান থেকে ভ্যাটটা পাবেন। সো আমি যদি ইকো বিডিটি ডলার ভ্যাট বলি, তাহলে যে অ্যামাউন্টটা আসবে 4.5 এরই, তাহলে এটা দেখি চোখ ছানা বড়া হওয়ার কথা, বাট বিশাল এরর আসছে। এখানে কি আসে, from numeric value countered front end card blade। আচ্ছা, ওইটাই করবো এখন, এই গন্ডগোলটাই হয়েছে। স্টিল একই প্রবলেম। লাইন নাম্বার 143 পর্যন্ত তো যাই নাই। সিনট্যাকটিক্যাল এররটা কোথায় হয়েছে আমি একটু চেক করি। এই যে সাবটোটাল যেটা দেখাচ্ছে ওটা ঠিক আছে কিনা। ওই সে তো ঠিক আছে। বুঝছি, একটু গন্ডগোল আছে। ওই ভ্যাটের ওই কাজটা করতে হয়। এটা তো বেসিক্যালি স্ট্রিং অবস্থায় আছে, একে যদি ক্যালকুলেশনে নিতে হয় এই কমা সরাতে হবে, ডট 00 সরাতে হবে, তারপরে এটাকে কি করতে হবে, নাম্বারে নিতে হবে। তো নাম্বারে আমি স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করব, হাউ, রাইট? তো আগে সরাই, প্রথমে একটা ফাংশন নেই str underscore, str হয় নাই, str underscore replace। সো রিপ্লেস করব কি দিয়ে, আমি কমাকে রিপ্লেস করব ব্ল্যাঙ্ক কোড দিয়ে, তার মধ্যে সাবটোটালের।
এরপর ভ্যালু পেলাম। এরপর আমি নাম্বার ইকুয়াল যদি আমি বলি যে আবার str আন্ডারস্কোর রিপ্লেস দেই, এবার আমি বেসিক্যালি ডট 00 কে সরাবো কি দিয়ে, ডলার ভ্যালু। এবার আমি যদি নাম্বারকে দেখি কোথায়, এই যে সেমিকোলন মিসিং। এই অবস্থায় আসছে, রাইট। এর সাথে এখন যদি যোগ করি, সে যোগ নিতে পারে কিনা একটু দেখি। নিয়েছে তো, হ্যাঁ যোগ নিয়েছে, তার মানে এটা হ্যাঁ 2700 আসছে না ভ্যাট? ঠিক আছে ক্যালকুলেশন একটু ঠিক দেখেন তো, আমি একটা একটা করে করি। 40,000 টাকা 4.5% হিসেব করুন তো। ঠিক আছে 1800 আসছে। 4.5 into 40,000 divided by 100, into কত 40,000, আচ্ছা ডিভাইডেড বাই 1800 টাকায়। আচ্ছা আর শিপমেন্ট শিপিং কস্ট কি ফ্রি? ইকো মনে করেন 50, শিপিং কস্ট 50 টাকা, এটাকে আপনি ইকো করে রাখছেন ডলার শিপিং কস্ট। তাহলে আপনি শিপিং কস্টটা 50 টাকা ধরেছেন, তাই না? ঢাকার ভিতরে 50 টাকা। কেউ যদি চাকরি না পান ওই চাকরিও করতে পারেন, রাইট? বলি ডেলিভারি যখন হচ্ছিল তখন বলছিলাম যে 50 টাকা কিন্তু নেয়, কিন্তু খরচ করে 30 টাকা 25 টাকা এরকম খরচ করে করে ডেলিভারি করে। সেটেলম্যানও রাখে না তারা, সেটেল কাউকে রাখছে না। বাট লয়াল হতে হয়, হ্যাঁ প্রোডাক্ট নিয়ে যদি ভেঙে যায় তাহলে হ্যাঁ লয়াল হতে। বাট আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে ভেঙেই যান তাহলে কিন্তু আপনার ওর মানে কোম্পানির ক্ষতি অত বেশি না হলে যে তার কিন্তু ক্ষতি হচ্ছে, সে তো কাজটা হারাচ্ছে সেটা। যাই হোক আমার রেফারেন্স ছিল তো কাছ থেকে জেলা শহরেও শুরু, বগুড়াতে নাকি শুরু। তো যাই হোক আমরা এখন কি করব বেসিক্যালি দেখেন,
আমি টোটালটা একদম যে গ্র্যান্ড টোটালটা সেটা দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে আমি বলি এটা টোটালি থাক। গ্র্যান্ড টোটালটা কি? ভ্যাট, শিপিং কস্ট আর এই নাম্বার। এটাকে আমরা নাম্বার এনে সাব টোটাল তো হ্যাঁ নাম্বারে আছে। আমি এটাকে সাব টোটালি কনভার্ট করে করে ভিন্ন ভিন্ন ভেরিয়েবলে না রেখে ফাইনালি এটাকে সাব টোটালে বলবো। সমস্যা তো নেই। হ্যাঁ, সাব টোটাল যোগ ভ্যাট যোগ শিপিং কস্ট। সেরকম দরকার নেই, রিলেটেড না, এক লাইন। তো ওইটাকে আপনি আবার ওই যে ফরম্যাট করে দিতে পারেন, ডেসিমাল ফরম্যাট। যে কমা টমা বসিয়ে দিতে পারেন, ডেসিমাল ফরম্যাট করে দিলেই এটা আবার সুন্দর দেখাবে, যে উপরেরটার মতো দেখাবে। সো টোটালটা ঠিক আছে যে 1800 আর 50, 1850। সো অ্যাট লিস্ট এটাকে কিছুটা দেখার মতো করি, বিডিটি দিস। আচ্ছা, তাহলে ওই যে ইয়ে সেপারেটর যে হলো না, 1000 সেপারেটর, তখন কি হবে? এই এটা নিল না তো, এখানে কোথাও যেন গন্ডগোল হয়েছে। ব্র্যাকেটে নো নিউমেরিক ভ্যালু uncounted, লাইন নাম্বার 153। তাই তো, কোনগুলো? পিএসপি তো যোগ করে দেখাচ্ছে, যোগ করে দেখাচ্ছে, এখানে দিলে তো আর সমস্যা হবে। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটা সব সময়ের জন্য ঠিক মতো হচ্ছে কিনা একটু দেখেন। যে আমি যখন 2 দিয়ে আপডেট করছি, 40,000, 60,000, 60,000 এর 27,000, 50 টাকা, 62,700, ঠিক আছে? ওই ক্যালকুলেশনটাও ঠিকঠাক অনুযায়ী আছে। আচ্ছা, এই গেল। আমরা চেক আউট প্রসেসে ঢুকবো। হ্যাঁ, চেক আউটে আসবে আমার রেজিস্ট্রেশনের পেজ, লগইন এর পেজ, রাইট? আমি রেজিস্ট্রেশন করে লগইন হয়ে যাব, আবার লগইন করে আমি লগইন থাকবো, দেন বিলিং আসবে, শিপিং আসবে, পেমেন্ট আসবে, তারপরে আমরা অর্ডারটা সেভ করে দিব, রাইট? বাট আমরা ফর্মে আমরা কিছুটা অ্যাজাক্স অ্যাকচুয়ালি শিখতে চাচ্ছি, যাতে সাইট কিভাবে পাওয়ারফুল হয় সে টেকনিকটা চলে আসে। আপনারা অ্যাজাক্স আমি এখান থেকে একটু ধরিয়ে দিব, আর নিজে থেকেই ইয়েটা শিখবেন, জেসন। হ্যাঁ, জেসন 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 ডাটা বলা হয়। হ্যাঁ, কাইন্ড অফ অ্যাজাক্স কনসেপ্ট। হ্যাঁ, জেসন ডাটা ধরার জন্য ওইটাকে একটু ইউজ করা শিখবেন। জেসনের উপরে টিউটোরিয়াল আমাদের এখন করা নেই। জেসন আমরা ইউজ করি আমাদের প্রজেক্টে ইউজ। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, জেসন W3 স্কুলসে বেসিক লেভেলে অনেক সুন্দর টিউটোরিয়াল আছে।
কিসে ছাড় দিচ্ছে ঈদের উপলক্ষে? অনেক সেল সাইডে হ্যাঁ তা তো থাকে। ওটা ডিসকাউন্ট অফার। আপনি যদি কোনো একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে চান বা ডিসকাউন্ট রেঞ্জ, আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টেও দিতে পারেন, ক্যাটাগরির উপরেও ডিসকাউন্ট দিতে পারেন, আবার আপনি ওভারঅল একটা ডিসকাউন্ট দিতে পারেন যে আপনি 1000 টাকা প্রোডাক্ট কিনেন। এই বিষয়গুলো আমরা যখন একটা সাইট তৈরি করি প্রাথমিক অবস্থায় টেম্পারেচার ওই ডিজাইনটা সবকিছু করে দিতে না হঠাৎ করে আমরা তো 20% বা লাইব্রেরি 20% দিতে হলে তো আবার করতে হবে। বেসিক্যালি ওই কোম্পানিগুলোই বিজনেস করে যার স্ট্রং ডেভেলপমেন্ট টিম আছে, যারা রেডিমেড প্রোডাক্ট নিয়ে যে কোনো কিছু করার চেষ্টা করে ওরা বিজনেস করতে পারে না। সাদামাটা এই অবস্থায় সারা জীবন ধরে থাকে। ডেভেলপমেন্ট সাপোর্ট আপনার লাগবেই। এই যে আমি বলছিলাম যে চাল ডালের কথা আমি বলছিলাম যে চাল ডাল এই অবস্থায় আসার পেছনে ডেভেলপমেন্ট টিম প্রতিনিয়ত তারা কাজ করছে, নতুন নতুন ফিচার নিয়ে আসছে, আইডিয়া আসলে ইমপ্লিমেন্ট করবে। এটা কুপন আগে থেকে ডেভেলপ থাকে, কিছু কমন ফিচার্স থাকে কুপন, যে লাইক টেবিল মেইনটেইন করা হয়। যে নরমালি যেটা করা হয় আমি একটু বলে নেই যদি করতে পারেন। কুপন টেবিলে কুপনের আইডি, কুপন নাম্বার, কুপন টাইপ দেয়া থাকে। যে কুপন টাইপ আবার কি, কুপনের এক্সপায়ারি ডেট, হ্যাঁ, নাম্বার অফ কুপন এরকম থাকে। যে লাইক আমি কুপনের একটা নাম্বার আমি দিলাম, এটা আমি জানি, রাইট? কুপনের টাইম দিলাম, এটা পার্সেন্টেজ না ফিক্সড? আমি পার্সেন্টেজ কুপন দিতে পারি, ফিক্সড কুপন দিতে পারি। নরমালি পার্সেন্টেজ কুপনই দেওয়া হয়। যে পার্সেন্টেজ কুপনটা হচ্ছে এরকম যে আপনি যা অর্ডার করেছেন তার উপর আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি, 5000 টাকা 10%, 500 টাকা। টাইপ বলা হয় যে ফিক্সড অর পার্সেন্টেজ। ফিক্সড হলে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন, আর যদি পার্সেন্টেজ হয় পার্সেন্টেজটা দিয়ে দেবেন, 10, 12, 15 এভাবে দিয়ে দেবেন। ভ্যালিডিটি কতদিন ধরে এটা ভ্যালিড থাকবে। আর হচ্ছে নাম্বার অফ ইউজ, আপনি এই কুপনটা কতবার ইউজ করাতে চাচ্ছেন। যে আপনি 50টি ইউজ হলে আপনি বন্ধ করে দেবেন, 500 ইউজ হলে আপনি বন্ধ করে দেবেন। অ্যান্ড পাবলিকেশন স্ট্যাটাস, আপনি যে কোনো সময় যেন এটাকে বন্ধ করে দিতে পারেন। আনপাবলিশ করে দিলে এই কুপন ইনভ্যালিড, রাইট? সো টেবিলে এটা রেখে দেবেন। তারপরে যখন কেউ কুপন কোড এন্ট্রি করবে, যে লাইক সে কুপন পেয়েছে, তার কাছে ইমেল আসে, সে কুপন পেয়েছে, কুপন কোড এন্ট্রি করবে, আগে মেলাবে ডেটাবেজের সাথে কোন কুপনের সাথে মিলে, তারপরে ভ্যালিডিটি চেক করবে। প্রথমে পাবলিকেশন স্ট্যাটাস, দেন কুপনটা মিলছে কিনা, দেন এক্সপায়ারি আছে কিনা। সব যদি মিলে তাহলে তার টাইপ পার্সেন্টেজ দেখে তুলে নিয়ে আসবে এবং ওটা অর্ডার থেকে রিটার্ন করবে, টোটাল অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে দেবে। ভ্যাট বা ট্যাক্স থেকে না, হ্যাঁ, টোটাল থেকে আপনি বাদ দেবেন, তারপরে ওর উপরে ভ্যাট অ্যাপ্লাই হবে, ওর উপরে শিপিং, দেন টোটাল। ওই যে আমাদের যে সাব টোটালটা না, সাব টোটাল থেকে কুপন অ্যামাউন্টটা। কুপন যখন আমরা ইয়ে করব সবকিছু রেডি রেখে 10% কমে দেব, তখন প্রাইসগুলো তো আমরা মূলত এমন থাকতেছে, আমাদের টোটাল বা সাব টোটাল সবকিছু যেটা আমরা আমাদের বা প্রাইস থেকে তো ওখানে আপডেট করার কোনো প্রয়োজন হবে না। আপনি তো ফাইনালি অ্যামাউন্টটা নিয়ে যাবেন ডেটাবেসে, অর্ডার অ্যামাউন্টটা নিয়ে যাবেন।
এবং অবশ্যই ওখানে কুপন দিয়ে যে ডিসকাউন্ট হয়েছে ডিসকাউন্ট অ্যামাউন্টটাও রেখে টেবিলে এন্ট্রি করতে হবে, যেটা কুপন ডিসকাউন্ট আছে। কুপন সবকিছু কমপ্লিট হওয়ার পর যে বিলটা আসবে এটা আমরা আবার ডাটা বেসে পাস করব। হ্যাঁ, এটা ফাইনাল যখন অর্ডার সাবমিট করবে প্লেস অর্ডার, তখন ডেটাবেসে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই ডেটাবেসে নিই নেই। ডেটাবেসে নিব কখন? অর্ডার রিলেটেড সকল ডেটা সবকিছু ডেটাবেসে নিব যখন আমি প্লেস অর্ডার করব, তখন, এর আগে না। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমি অ্যাজেক্স নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। অ্যাজেক্সটা কি? কালকে অ্যাজেক্স হবে, কালকে পুরোটা ক্লাসই অ্যাজেক্স হবে। কালকের পরে 4টা ক্লাস হবে। ঈদের পরেও ক্লাস আছে। ঈদের পর কি চলে যাবে? হ্যাঁ স্যার, চলে যাবে। কেন? 4টা ক্লাস, কালকের পরে 4টা ক্লাস। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে ঈদের পর ক্লাস হবে। 4টা ক্লাসই হয়ে যাবে। মানে যদি অ্যাজেক্স এদিকে হয়, চেক আউট এবং অর্ডারিং করতে আমাদের 2টা ক্লাস লাগে। আর পরের 2টা ক্লাসে মানে পেপালও অলমোস্ট ডান হয়ে যাবে। মানে তারপরে ক্লাসটাতে কিছু অংশ পেপাল ইন্টিগ্রেশনের ওটা থাকবে। তারপর হচ্ছে অ্যাডমিন প্যানেলে আপনার অর্ডার ম্যানেজমেন্ট, ইনভয়েস, পিডিএফ শেষ হয়ে যাবে 26-27 তারিখ। একটা ক্লাস এরকম রাখা হয়েছে আমরা পেপার রোল গুলোর মধ্যে কোনো প্রবলেম হলে যেতাম। এটা ঈদের পরে এসে আপনারা যে কোনো একদিন ইয়ে করে নিয়ে যাবেন। গ্রুপ ওয়াইজ সবাই পেপার কোনো দেখেন, এই যে আমি যখন লিখছি, সবাই একটু খেয়াল করেন, আমি যখন লিখছি তখন ড্রপ ডাউনে একটা সাজেশনের মতো দেখাচ্ছে, রাইট? বাট আমি কিন্তু সার্চ করার পর, বা আমি যদি মনে করেন স্পিড কম বলে কিন্তু সাজেশনটা পরিবর্তন হচ্ছে না। আমি যদি কেটে দেই আমার সাজেশন কিন্তু পরিবর্তন হয়, যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে একটু দেখবেন। এই ইনস্ট্রাকশন গুলো আমরা নর্মালি ক্লায়েন্ট থেকে ইনস্ট্রাকশন গুলো যখন যাচ্ছে এবং উইদাউট এনি ইউজিং প্রোটোকল, আমি কিন্তু কোনো প্রোটোকল ইউজ করছি না, ফর্মও সাবমিট করি নাই, লিঙ্কও ক্লিক করি নাই, তারপরেও সে সার্ভার থেকে রেসপন্স এনে এখানে ডিসপ্লে করছে, রাইট? আমি এখানে একটু দেখাই। ডিফারেন্ট একটা ব্রাউজারে গেছে, এই যে দেখেন আমার ব্রাউজারে একটু সমস্যা আছে। আমি যখন টাইপ করছি
আমার সাজেশনটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু কোনো লিংক প্রেস করি নাই, ফর্ম সাবমিট করি নাই, আমার ইউআরএলও চেঞ্জ হচ্ছে না, বাট এই সাজেশনগুলো কিন্তু আমার ব্রাউজার থেকেও আসে। এই সাজেশনগুলো আসে ডেটাবেজের সার্ভার থেকে। কার? গুগলের সার্ভার থেকে, গুগলের ডেটাবেজ সার্ভার থেকে ডাটাগুলো আমার কাছে রিটার্ন হয়ে আসে। সো এখানে যে টেকনোলজি কাজ করছে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস এক্সএমএল। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট বলতে যেটা বোঝায় বা অ্যাসিনক্রোনাস প্রসেস সম্পর্কে যেটা বোঝায় যে কমিউনিকেশনটা হবে অনলি টু নোডস, দুইটা নোডের মধ্যে, এবং সেই নোড দুইটা একজন আরেকজন সম্পর্কে সবকিছু জানবে, মানে ইনস্ট্রাকশন দেওয়া, ইনস্ট্রাকশন পাওয়া, রেসপন্স করা, অ্যাকনলেজ যেটা আছে সবকিছু হাত ধরাধরি করে হবে, এবং মানে সে যেই স্টেজেই থাকুক না কেন বারবার করে অন্যজনকে জানাবে। সো লাইক আমি ক্লায়েন্ট, আমি সার্ভারের সঙ্গে প্রথমে কমিউনিকেশনে যাব, আমি যাব, রাইট? দেন আমি তার কাছে রিকোয়েস্ট পাঠাবো, সে রিকোয়েস্টটা রিসিভ করবে, রাইট? তারপরে তার কাজ কি? এটাকে প্রসেস করানো, এবং তারপরে বলা যে আমার কাজ শেষ, তুমি রেসপন্স নিয়ে যাও। তখন কি করবে? ক্লায়েন্ট তার কাছ থেকে রেসপন্স নিয়ে আসবে। মানে প্রসেসটা হচ্ছে কি দুইজনের মধ্যে পুরোপুরি সম্পর্কিত, এই জন্য এটাকে কি বলা হয় থাকে? অ্যাসিনক্রোনাস। ইনস্ট্রাকশন গুলো হয় ছোট, রেসপন্স বড় হতে পারে। সিনক্রোনাস, আমি হিউজ ডাটা ট্রান্সফার করছি এবং একাধিক নোড দিয়ে পাস হয়ে যায়। সিনক্রোনাস প্রসেসটা মানে সম্পর্কে একটা নোড থেকে আরেকটা নোডে বিশেষ কিছু ইনফরমেশন থাকে না। যেমন আমি যেটা এইচটিটিপি প্রোটোকল বলছি, এটা সিনক্রোনাস। কি করে? আমি সেট অফ ডাটা, আমি মনে করেন আমি প্রথমে আমি পাঠাবো তারিখ পর্যন্ত, রাইট? সেট অফ ডাটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাবেস, রাইট? ডেটাবেস বলবো না, সে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার কাছে আমি পাঠাবো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিসিভ করে সে ডেটাবেসের কাছে, বাট এই ডাটাটা তো ভায়া একটা প্রসেস হয়ে তার কাছে যেতে হবে। সো এইচটিটিপি প্রোটোকল যেটা করে, সিনক্রোনাস প্রসেস ফলো করে। যে ডাটাটা পায় সে এটাকে প্যাকেট হিসেবে করে ফেলে, নাম্বার অফ প্যাকেট তৈরি করে, এবং প্যাকেটের ভেতরে প্রত্যেকটা প্যাকেটে করে সে বলে দেয় যে এর ভেতরে এই ডাটাগুলো রয়েছে। আমি প্রথমে ধরেন মনে করেন যে রুস্তমের কাছে একটা প্যাকেট গেল, একটা নোড, তারপরে আপনি একটা নোড, ও আরেকটা নোড। তো যখন ওর কাছে একটা ডাটা গেল, সে শুধু আমাকে বলবে যে আমি ডাটা পেয়েছি, দ্যাটস ইট। যদি নির্দিষ্ট সময় পর যদি সে অ্যাকনলেজ না করে, দ্যাট মিন্স সে ডাটা পায় নাই, আমি আবার সেটা সেন্ড করব, রাইট? তারপর সে আমাকে একটা অ্যাকনলেজ দেওয়ার পর তার কাজ কি হবে? সে তার মতো করে ডাটা সাপ্লাই করছে, আমারটা যখন টাইম হবে বা সুযোগ পাবে সে ওটাকে আপনার কাছে সে ফরওয়ার্ড করে দেবে, জাস্ট ফরওয়ার্ড করে আপনি তাকে একটা অ্যাকনলেজ দেবেন। আপনার সাথে আমার কোনো কমিউনিকেশন নেই, আমার সাথে কমিউনিকেশন কার? রুস্তমের, রাইট? দেন আপনি তারেককে দেবেন, দেন মোহাম্মদ আলীকে দেবেন, দেন মোহাম্মদ আলী তারেকের কাছে পৌঁছবে, রাইট? সো প্রসেসটা এরকম যে লং ডিস্টেন্স, নোড অনেক বেশি, সিনক্রোনাস প্রসেস, এবং প্রসেসটা সম্পর্কে নোডগুলো অনেক বেশি ধারণা রাখে না যে কি যাচ্ছে কি আসছে। বাট অ্যাসিনক্রোনাস প্রসেসটা হচ্ছে জাস্ট অনলি টু নোডস এখানে কাজ করে, ক্লায়েন্ট আর সার্ভার। সো এই জন্য মানে এই যে অ্যাসিনক্রোনাস প্রসেসটা, এই অ্যাসিনক্রোনাস প্রসেসটাকে আমরা নরমালি বলে থাকি কি? অ্যাজাক্স। বাট অ্যাজাক্স এর সংজ্ঞাটা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস এক্সএমএল। এই যে ইনস্ট্রাকশন গুলো কে পাঠায়, এটা নিয়ে তো যেতে হবে, ক্লায়েন্ট থেকে ইনস্ট্রাকশন সার্ভারের কাছে নিতে হবে না? এই নেয়ার কাজটা করে এক্সএমএল, এক্সটেন্ডেবল হাইপারটেক্সট ল্যাঙ্গুয়েজ। এক্সএমএল মানে এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, হাইপারটেক্সট ল্যাঙ্গুয়েজ এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আপনি নিজে থেকে নিজেই ট্যাগ তৈরি করতে পারেন। এক্সএমএল কিন্তু অনেক পুরনো, এবং এটা অনেক আগে ব্রাউজারের ডাটা ধরে রাখার কাজে ইউজ হতো, ডেটাবেস হিসেবে ইউজ করা হতো, রাইট? স্টিল এই টেকনিক্স অ্যাপ্লাই করে জুমলা। সিএমএস এর নাম শুনেছেন না? ওটা টেমপ্লেটের ইনফরমেশন গুলো ওখানে ধরে রাখে, এই টেমপ্লেটটার কি ধরনের ইনফরমেশন হবে, অথবা ইনস্টলারের জন্য ইনস্টলার ফাইলটা এক্সএমএল এ হয়ে থাকে।
ম্যাক্সিমাম সিএমএস গুলো ইনস্টলার তৈরি করে এক্সএমএল এর মাধ্যমে, এবং বিশেষ কিছু ডাটা যদি কোডে রাইট করে রাখতে হয় তখনও এক্সএমএল ইউজ করতে হয়। যে আপনি নোট ট্যাগ মানে টেবুলার পদ্ধতি তৈরি করতে পারেন, ফাইলেই আপনি টেবিলের মতো করে ডাটা স্টোর করতে পারেন। আবার বিশেষ ল্যাঙ্গুয়েজ লাইক ইভেন এসপিও, পিএসপি, এএসপি এরাও এক্সএমএল এ ডাটা রাইট করে রাখে। ডেটাবেস নেই, আপনি এক্সএমএল ইউজ করেন, এক্সএমএল এ ডাটা স্টোর করেন, এক্সএমএল থেকে ডাটা রিড করেন। ভালো মানের ডাটাই স্টোর করা সম্ভব। আমি বুঝতে পেরেছি? তো ওটা তো স্টোরেজ হিসেবে কাজ করে, ডাটা ট্রান্সফারেবল প্রসেস হিসেবেও এক্সএমএল কাজ করে থাকে। সো এই কারণে আমরা নরমালি বলে থাকি অ্যাজাক্স হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস এক্সএমএল। এটা অ্যাজাক্স এর মানে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস এক্সএমএল ইকুয়াল অ্যাজাক্স বলা হয়। অ্যাজাক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, অ্যাজাক্স একটা টেকনোলজি। কার? জাভাস্ক্রিপ্ট, রাইট? এটা হচ্ছে অ্যাজাক্স এর একটা এক্সাম্পল, যেখানে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা হয়েছে, যার মাধ্যমে পুরো দুনিয়াটাই পরিবর্তন হয়ে গেছে। কিভাবে? আমরা এত সাথে ইনফরমেশন পাচ্ছি গুগল থেকে। গুগল যদি পপুলার না হতো, ওয়েবের প্রতি ইন্টারেস্ট এত দ্রুত গ্রো করতো না। ওয়েব আরো 5 বছর, 7 বছর বা 10 বছর পিছিয়ে থাকতো। এখন যে অবস্থায় এসেছে, মানে আপনি কখন এফোর্ট দেবেন? যখন বেনিফিট পাবেন। বেনিফিট কখন পাবেন? যখন ইউজার আসবে, রাইট? ইউজারের যদি ইন্টারেস্টই তৈরি না হতো ওয়েবের প্রতি, ইউজারের ইন্টারেস্ট তৈরি করার মূল স্ট্রিম হিসেবে কাজ করেছে গুগল। মানে ওয়েবের সাথে পরিচয় ঘটিয়েছে ম্যাক্সিমাম ইউজারের কে? গুগলই বলা চলে। যে এরকমও সময় ছিল মাঝে, ফেসবুক আসার আগে, যে সারা ওয়ার্ল্ডে যত ইউজার, যত ধরনের সাইট আছে, প্রতিদিনে যে পরিমাণ ভিজিট হয়, হাতে গোনা কয়েকটা সাইট তার চেয়ে বেশি ভিজিটার নিয়ে কাজ করে। আমি যদি বলি যে 3 বিলিয়ন সাইট আছে, প্রতিদিনে যদি 10 বিলিয়ন ভিজিট আসে, তার মধ্যে হাতে গোনা 4-5টা সাইটেরই 6-7 বিলিয়ন ইউজার, আর বাকি সবার 3-4 বিলিয়ন ইউজার। বিষয়টা বোঝেন? মানে ইন্টারেস্ট গ্রো করার পেছনে সে কাজ করেছে। ইন্টারেস্ট কিভাবে এসেছে? 2005 এ যখন গুগল রিয়েলাইজ করলো যে সার্চ ইঞ্জিন আমি বানাচ্ছি, ইটস ওকে, আমারটা সার্চও খুব ভালো হয়, তাও ঠিক আছে, বাট ইউজাররা কি চাচ্ছে সেটাই তো তারা জানে না। জানলেও তারা তো এটা এক্সপ্রেস করতে পারে না, বোঝাতে পারে না আমি কি সার্চ দিব। আমি চাচ্ছি এক, আমি লিখছি আর এক, গুগল আমাকে যা দিচ্ছে আমার মনের সাথে তো মিলবে না, কারণ আমি লিখতেই পারিনি। সেটা তো আমি নিজের দোষ দিব না, আমি বলবো গুগলের দোষ, এটা দিতে পারে না। সেটা বোঝাতে পেরেছে? এটাই হচ্ছে তাদের মূল টার্নিং পয়েন্ট। তারা সাজেশনে, আইডিয়াটা একরকম, ইনোভেশন যেটাকে বলে কাইন্ড অফ ইনোভেশন, যে চিন্তা করেছে এটা একটা কাইন্ড অফ আইডিয়া, যে সে আমাকে সাজেস্ট করছে। এখন তো হাজারো সাইটে হাজার হাজার সাজেশন, বাট ফার্স্ট সাজেশন দেয় কে? গুগল ফার্স্ট। এবং এই টেকনোলজি ইউজ করে প্রথম অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করে গুগল 2005 সালে, 1900 সালে না, 2005 সালে, রাইট? অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা যেত শুধুমাত্র আই ব্রাউজারে, তখন ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে এটা শুধু দেখা যেত, অন্য ব্রাউজার গুলো এই টেকনোলজি সাপোর্ট করতো না, রাইট? তো বলতে পারেন যে সবচেয়ে বড় ইনোভেশন ওয়েবে যদি হয়ে থাকে, এটা তার মধ্যে অন্যতম, এটা গুগল ইমপ্লিমেন্ট করেছে সাজেশন। কারণ সাজেশন 4টা করে সে সাজেশন দেয়, আমি যা টাইপ করতে যাচ্ছি অনেক সময় সেই টাইপটা বন্ধ করে আমি সাজেশনটাই ইউজ করি ম্যাক্সিমাম টাইম, রাইট? খেয়াল করবেন আপনি কিন্তু তাই করছেন, দেন আপনি কিন্তু উপকৃত হচ্ছেন, দেন বারবার আপনি গুগলেই যাচ্ছেন। আর আপনি যদি টাইপ করতে না পারতেন, আপনি গালাগালি করতেন, তারপরে চলে আসতেন, ডাটা দেয় না, ভুল, অন্য খুঁজে খোঁজার চেষ্টা করতো, টাইম লস হতো অনেক বেশি, রাইট? তো এখন আসি এর মূল জায়গাটাতে। অ্যাজাক্স এর ক্লাস, অ্যাজাক্স এর ক্লাস হচ্ছে বেসিক্যালি যেগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে
বেস, এটা হচ্ছে অ্যাজাক্স এর মূল ক্লাস। এটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট এর ক্লাস, সকল ব্রাউজারেই আছে। জাভাস্ক্রিপ্ট এর বেশ কিছু বিল্ট ইন ক্লাসেস আছে, এটা হচ্ছে এর মধ্যে অন্যতম। যে ক্লাসের ফাংশন গুলো ইউজ করে আমরা অ্যাজাক্স ইনিশিয়েট করতে পারি, এর জন্য এটাকে বলা হয়ে থাকে অ্যাজাক্স ক্লাস। বাট এই ক্লাসটা কিন্তু প্রথমে আসে নাই, 2005 সালে যেটা আসে তার নাম হচ্ছে ActiveX অবজেক্ট। এই ক্লাসটা শুরুতে আসে এবং ActiveX অবজেক্টটা ব্রাউজার আই ইনিশিয়েট করে, ওদের ডেভেলপাররা এটা বেসিক্যালি বানায় এবং অ্যাপ্রুভাল দেয় KWC। তো সেখান থেকেই ওই গুগলের ডেভেলপাররা এই ক্লাসটাকে ইউজ করে ফার্স্ট অ্যাজাক্সকে ইমপ্লিমেন্ট করে। এখন এটা অ্যাকচুয়ালি উইকি বইয়ের লেখা, বিভিন্ন রেফারেন্স বলছে, বাট সে যেহেতু জায়ান্ট, রাইট, সে বড় হয়ে গেছে, অন্যরা যদি ইউজ করেও থাকে যা চোখে আসে নাই, যেহেতু তাকে চোখে আসে, আমরা তার কথাই বারবার কিন্তু বলছি। এখন বেসিক্যালি যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আই ব্রাউজার এবং নরমালি যে কনসেপ্টটা আছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বেশ কিছু কন্ট্রাডিক্টরিজ রয়েছে। জেনারেল কিছু বিষয় সবার জন্য সমান, বাট ইন জেনারেল যেটা কিছু স্পেসিফিকেশন, স্পেশাল কিছু কেসে আমরা ভেরিয়েশন দেখি জাভাস্ক্রিপ্টের বেলায়। ওকে, ভেরিয়েশনটা কি? ভেরিয়েশনটা হচ্ছে বেসিক্যালি এইরকম যে এক একটা ব্রাউজার এক একটা জাভাস্ক্রিপ্ট ক্লাস ইউজ করছে সেম কাজের জন্য। যে আমি একটা নির্দিষ্ট কাজ করছি, এটা আমি অ্যাজাক্সেরই এক্সাম্পল দিই। 3 বছর আগেও আই ব্রাউজার অ্যাজাক্সের জন্য ইউজ করতো ActiveX অবজেক্ট, আর অন্যান্য সকল ব্রাউজার ইউজ করতো XML HTTP রিকোয়েস্ট। ঠিক এরকম মজিলা একটা ক্লাস ইউজ করে একটা নির্দিষ্ট কাজের জন্য, ওই কাজটার জন্যই ক্রম ইউজ করে একটা ডিফারেন্ট ক্লাস, আই ইউজ করে একটা ডিফারেন্ট ক্লাস। তবে যদি তিনটা ব্রাউজারেই সাপোর্ট দিতে চাই, ওই তিনটা ক্লাসই আমাকে ইউজ করতে হয় কোডের মধ্যে, কারণ ব্রাউজার দিয়ে চেক করে নিতে হয় যে আমি কোন ব্রাউজারে আছি, তারপর সেই ক্লাসটা এক্সিকিউট হয়। বাট এটা রেয়ার, হ্যাঁ, খুব স্পেশাল টাইপ, ডিফারেন্ট কিছু এক্সেপশনাল কিছু ক্লাসেস যেগুলো তারা তাদের মতো করে রেখেছে। ইন জেনারেল সব মোটামুটি কাছাকাছি আছে, বাট অ্যাজাক্স এর ক্ষেত্রে যেটা মোস্টলি ইউজ, ইদানিং বা বলতে পারেন যে উইন্ডোজ 8 এর সাথে যে ব্রাউজার, 10 এর সাথে যে ব্রাউজার, এই ব্রাউজার গুলোতে আই কিন্তু দুইটাই রেখেছে, ActiveX অবজেক্টও রেখেছে এবং XML HTTP রিকোয়েস্টও রেখেছে। আই থিংক লেটেস্ট আইতে শুধুই XML HTTP রিকোয়েস্ট আছে আমার ধারণা, এটা একটু চেক করে নিতে হবে। আর ActiveX অবজেক্টটা শুধুই ActiveX অবজেক্ট আছে এরকমও কিছু ব্রাউজার আছে, যেমন এখনকার দিনেও কিন্তু এখনো উইন্ডোজ XP ইউজ হয় কোনো কোনো জায়গায়, সেখানে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে কিন্তু ActiveX অবজেক্ট আছে। সো নরমালি যেটা হয় যে ক্লায়েন্ট কিন্তু এখন আই ব্রাউজার রিকোয়ারমেন্ট হিসেবে রাখে না, আগে রাখতো যে তিনটা ব্রাউজার কম্পিটিবিলিটি দিতে হবে। প্রথমেই আসতে হচ্ছে মজিলা, তারপরে ক্রম, এখন আই। এটা 3-4 বছর 5 বছর আগের কথা, বাট এখন কম্পিটিবিলিটির জন্য তারা বলে দেয় ফার্স্টলি ক্রম দেন মজিলা। ক্রম চলে গেছে উপরে, ক্রম এন্ড মজিলা, আই কথা আর তেমনটা শোনা যায় না, রাইট। বাট আপনি যদি 100% কভারেজে যেতে চান, এক XML HTTP রিকোয়েস্ট ক্লাসটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 97-8% কভার করতে পারবেন। 1-2% ইউজার আপনাকে হয়তো পাবেন, আপনার অ্যাজাক্স এর কাজ পাবে না, কারণ তারা পুরনো XP মেশিনের আই ব্রাউজার ইউজ করছে। আর যদি আপনি দুইটাই ইউজ করেন,
সেক্ষেত্রে 100% ইউজারকে সাপোর্ট দিতে পারে। রাইট, সো আমরা দুইটা পদ্ধতি দেখবো আর কি, যে কিভাবে ব্রাউজার ট্রেস করে অবজেক্ট বানাতে হয়। আর এদের যে ভেতরকার যে ফাংশন গুলো, এই ক্লাসের যে ফাংশন গুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে ওপেন ফাংশন অন ready listed change ready state status response text সমগ্র রেসপন্স টেক্সট একসাথে। সেন্ড, এই অন রেডি স্টেট চেঞ্জের মধ্যেও ভেরিয়েশন আছে, হ্যাঁ, লিখার স্টাইল। সো আমি জাস্ট নামগুলো দিয়েছি, ফাংশন গুলোর নাম। 6টা ফাংশন মোটামুটি কাজ করে অ্যাজাক্স ইনিশিয়েট করার ক্ষেত্রে। স্টেট গুলো সেন্ড করার জন্য, রিকোয়েস্টটা সেন্ড করার জন্য ওপেন ফাংশনটি ইউজ হয়, যে ক্লায়েন্ট যখন সার্ভারের কাছে রিকোয়েস্ট করে। স্টেট গুলো চেঞ্জ করে অন রেডি স্টেট চেঞ্জ ফাংশন 0 to 4, 5টা স্টেট আছে। প্রথমটা আমি বলছিলাম যে ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে, ইনিশিয়ালাইজড হবে, রিকোয়েস্ট না, সে কানেকশনটা এস্টাবলিশ করবে, রাইট। তারপরে 2 এ যেটা হবে, হ্যাঁ, ফার্স্টটা হচ্ছে 0 নট ইনিশিয়ালাইজড, 1 ইনিশিয়ালাইজ, হ্যাঁ, 2 রিকোয়েস্ট রিসিভ এন্ড অ্যাকনলেজ, রাইট, অ্যাকনলেজমেন্ট দেবে। তারপরে হচ্ছে যে 2 বলেছি না, 3 ডেটা প্রসেস করবে, মানে কাজটাকে প্রসেস করবে, আর 4 সে বলবে যে আমার কাজ শেষ, তুমি এখন রেসপন্স নিয়ে, রাইট। হ্যালো হ্যালো, আচ্ছা, স্পেসিফিক করে যদি দেখেন, এটা একটু ভালো করে পড়ে আসবেন কালকে। W3 স্কুলস থেকেই প্রয়োজনে দেখবেন, অথবা আমাদের টিউটোরিয়ালস আছে, হ্যাঁ, তালা ট্রেনিং এ, সেখান থেকে দেখে আসবেন। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাব। এখানে রেডি স্টেট, স্ট্যাটাস, 3টে স্ট্যাটাস আছে, 200, 200, 403 আর 404। দেখেন, 0 রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজড, 1 সার্ভার কানেকশন established, 2 রিকোয়েস্ট রিসিভ, 3 প্রসেসিং রিকোয়েস্ট, আর 4 রিকোয়েস্ট ফিনিশ এন্ড রেসপন্স ইজ রেডি। এই হচ্ছে স্টেট গুলো চেঞ্জ করছে কে, এই রেডি স্টেট চেঞ্জ। আর আমি কোন স্টেটে আছি যেটা আমি এই ফাংশন থেকে পেতে পারি, আমি কোন স্ট্যাটাসে আছি সেটা আমি এখান থেকে পেতে পারি। রেসপন্স টেক্সট, আমি ক্লায়েন্ট সার্ভার থেকে রেসপন্স মানে ফিনিশ ডেটা নিয়ে আসতে পারি। আর সেন্ড, প্রিপেয়ার করা উপরের ফাংশনগুলো, ওপেনের মাধ্যমে কি করা, কমিউনিকেট করা। তো এখানে আরেকটা জিনিস আছে স্ট্যাটাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমি ক্লায়েন্টের সাথে সার্ভারের যে রিকোয়েস্ট করছি, ক্লায়েন্টের যে ফাইল আর সার্ভারের যে ফাইল, যদি কমিউনিকেশন এস্টাবলিশড হয় 200, কমিউনিকেশন যদি না এস্টাবলিশ হয়, খুঁজেই পায় না, 404 নট ফাউন্ড, আর ফাইলটা পেয়েছে বাট অ্যাক্সেস নিতে পারছে না, তখন ফরবিডেন 403। কোন সময় অ্যাবনরমাল ভ্যালু রিটার্ন করে, তখন সেটা রিস্ক, লাইক 500 এই ধরনের মেসেজ অনেক সময় শো করে, এটা রিস্কি সিচুয়েশন। হ্যাঁ, ওই ধরনের প্রবলেমের মানে সলিউশনটা করতে অনেক সময় লেগে যায়, কি কারণে রেসপন্সটা পাচ্ছে না বা পারমিশনটা হচ্ছে না, রাইট। তখন দেখতে হয় যে চেক করে করে যে কি অবস্থা আছে। তো এই হচ্ছে বিষয়গুলো। আমরা অ্যাজাক্স কে নেক্সট ডেতে আমরা কোড লিখবো, এক্সাম্পল, ছোট ছোট এক্সাম্পল কোড আকারে, সিনট্যাক্স আকারে দিয়ে শিখবো র জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে, রাইট। তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ডেতে অ্যাজাক্স দিয়ে সার্চ করা, অ্যাজাক্স এর ডেটা আপডেট করা, হ্যাঁ, ডেটাবেসের ডেটা, না, এটা যে কোরি দিয়ে ইউজ হয়, ফ্রেমওয়ার্ক লাগে না অ্যাজাক্স এর। আপনি দেখবেন যে কোনো ধরনের কাজ আমি একটা স্যাম্পল কোড দিয়ে দিব, সেটা দিয়েই করতে পারবো। ওকে, আজকে এখানে রাখছি।